কাইন্ডলি বলবেন, কারণ এই টপিকগুলো ক্লিয়ার না করলে আপনাদের পরে ঝামেলা হবে। সো বেসিক্যালি ফার্স্টে আমরা দেখছিলাম যে নাইট স্যার আপনাদের যে বেসিক ফ্লিপ ফ্লপ গুলোর যে ইন্ট্রোডাকশন, ক্যারেক্টারিস্টিক টেবিল, এরপরে ওই অ্যাক্সেলেরেশন টেবিল দেখেছিল, ওগুলো আমরা একবার ফার্স্ট রিভিউ করছি। তো প্রথমে বেসিক ফ্লিপ ফ্লপে একটা মানে ওয়ার্কিং প্রিন্সিপাল দেখে নিয়েছিলাম, তারপরে জাস্ট প্রত্যেকটা ফ্লিপ ফ্লপ তাদের ক্যারেক্টারিস্টিক টেবিলটা কিভাবে আসলো, ওইটা থেকে আমি কিভাবে একটা মিনিমাইজ ক্যারেক্টারিস্টিক টেবিল নিতে পারি, আর লাস্টলি অ্যাক্সেলারেশন টেবিল। এই জিনিসগুলো আমরা দেখছি। চারটা ফ্লিপ ফ্লপ, আর এস, জে কে, ডি আর টি, এই চারটা ফ্লিপ ফ্লপের জন্য আমরা এই চারটি এই জিনিসগুলো দেখছিলাম। তো তারপরে আমরা বেসিক্যালি একটা ডিজাইন প্রসিডিউর শুরু করছিলাম, যে ডিজাইন প্রসিডিউর জন্য যা যা জিনিসপত্রগুলো লাগে, স্টেট টেবিল, স্টেট ডায়াগ্রাম, স্টেট অ্যাসাইনমেন্ট, স্টেট রিডাকশন, এই জিনিসগুলো আমরা একটা একটা করে দেখছি। স্টেট টেবিল মানে আপনি একটা স্টেট টেবিল কিভাবে আসে, আপনি কিভাবে একটা সার্কিট থেকে একটা স্টেট টেবিল বানাতে পারেন। এরপর আপনার সার্কিট থেকে আপনার মানে চাইলে প্রথমে ভ্যালু গুলো সরাসরি বসে আপনি নেক্সট স্টেট বের করে বসতে পারেন, অথবা ইকুয়েশনটা প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের ইনপুট ইকুয়েশনটা বের করে আপনার এটা করতে পারেন। এই জিনিসগুলো আমরা লাস্ট ক্লাসে দেখেছি। তারপর আসেন আপনার ওই একটা মানে স্টেট টেবিল থেকে কিন্তু দুই টাইপের আছে। এই প্রথম টাইপটা এক কাজে লাগে, সেকেন্ড টাইপ আরেক কাজে লাগে। এখন এই দুটো টাইপের মধ্যে ইন্টারচেঞ্জটা মানে ব্যাক এন্ড ফোর্থ করা কিভাবে, এটা আমরা দেখছিলাম। তারপরে স্টেট ডায়াগ্রাম, স্টেট টেবিল থেকে ওই স্টেট ডায়াগ্রাম আঁকতে হয়। এরপর স্টেট অ্যাসাইনমেন্ট, বেসিক্যালি কোনো স্টেট যদি আপনার মানে একটা স্টেট ডায়াগ্রাম দেওয়া প্রজেক্ট, আপনার স্টেট বলতে কোনো আপনি ইউনিক বাইনারি কম্বিনেশন অ্যাসাইন করেন, ওটাকে আমরা আনসাইড স্টেট ডায়াগ্রাম বলি। তো এখানে প্রত্যেকটা স্টেটকে একটা ইউনিক বাইনারি কম্বিনেশন অ্যাসাইন করতে হবে। তো এই কাজটা আপনার কানেকশন করেছিল। আর লাস্টলি স্টেট ডিডাকশন, প্যাকেট স্টেটের আপনি নেক্সট স্টেটের ইনপুট আউটপুট যদি আইডেন্টিক্যালি সেম হয়, সেই ক্ষেত্রে আপনি যদি একটা স্টেটকে ইউজ করতে পারবেন। এই খুব স্টেটে লাস্ট একটা এক্সাম্পল। তো এই যে ইয়েগুলো ছিল, এর মধ্যে কারো কোনো কনফিউশন থাকলে আপনি ওইটাই ক্লিয়ার করে নেবো, তারপর আমি নেক্সট টপিকে যাবো। আমার কথা কি শোনা যাচ্ছে? একটু স্ক্র্যাচ করবেন, একটু স্ক্র্যাচই করবেন, নাহলে একটু বোঝা যাবে আপনি আসলে আপনি আছেন বুঝতে পারছি কেন। একদিন করে রেসপন্স করেন। একজন একটু কাইন্ডলি রেসপন্স করবে, শোনা যাচ্ছে কিনা? হ্যালো? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা। তো আপনাদের আগের যে পার্টটা ছিল ওখানে কোনো প্রবলেম আছে কি? আচ্ছা, না থাকলে আমরা নেক্সট পার্টে যাচ্ছি। তো আপনাদের এই যে দুইটা আমি আর কি সেলফ স্টাডি দুটা ইয়ে দিয়েছিলাম, নূর আর মোরালি ক্লাস, এটা স্টেট ডায়াগ্রাম থেকে যে স্যার মানে আমরা অ্যাসাইন ভ্যালু গুলা নেই স্যার। হুম, এখানে তিনটা অ্যাসাইন ভ্যালু বইয়ে দেখলাম স্যার, মানে বাকিগুলো হ্যাঁ হ্যাঁ, আনইউজ থাকে। আচ্ছা আচ্ছা। এগুলো কিভাবে নিব স্যার? হ্যাঁ, আপনার যেটা বইয়ে রাখছেন সেটা হলো মনে করেন জিনিসটা কিছুটা এরকম ছিল যে এখানে আপনার এবিসিডি দেওয়া আছে, এখানে একটা কম্বিনেশন, এখানে একটা কম্বিনেশন, একটা কম্বিনেশন, তিনটা দেওয়া আছে। বেসিক্যালি এটা আপনাকে বোঝানো হয়েছে যে আপনি যে কোনো কম্বিনেশন নিতে পারেন। মনে করেন আপনি চারটা বিট, চারটা ইয়ে আছে স্ট্যাটাস, আপনি এর জন্য কয় বিট নেবেন? 2 বিট। তো আপনার নর্মালি কি আপনার যদি সিরিয়ালি অ্যাসাইন করেন তাহলে কি 00, 01, 1011 এরকম একটা অ্যাসাইনমেন্ট আসবে না? আর ওইখানে করছি, ওইখানে just এই জিনিসটা দেখেছে যে আপনি সিরিয়ালি যদি না নেন তাহলে কোনো অসুবিধা নেই। চাইলে আপনি এখানে 11 নিতে পারেন, এখানে 10, এখানে 01, এখানে 00, অথবা এই মনে করেন এখানে 01 নিলেন, এখানে 00, মানে যে কোনো সিকোয়েন্সে আপনি এটা নিতে পারবেন। এই জিনিসটা just বোঝানোর জন্য ওই জিনিসটা দেখানো হয়েছে। আর আপনি যেটা বললেন যে আনইউজ স্টেটের কথা, ওইটাই আজকে আমাদের ফার্স্ট টপিক আর কি। আনইউজ স্টেট গুলো কিভাবে ক্রিয়েট হইতেছে, আর ওগুলা মানে কিভাবে আমরা ওগুলো কি প্রবলেম ক্রিয়েট করতেছে, ওগুলো আমরা কিভাবে অ্যাভয়েড করবো, বেসিক্যালি এই জিনিসগুলো আমাদের আজকে ফার্স্ট। তো আপনার কি এটা ক্লিয়ার হয়েছে? ইয়েস স্যার। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। এরপর আসেন আমাদের আজকে ফার্স্ট যেটা বললাম যে ডিজাইন ইউজিং আনইউজড স্টেটস। আমরা আগে দেখছি যে আমাদের যে কয়টা স্টেট আছে সেগুলো যদি মনে করেন 5টা স্টেট আছে বা 4টা স্টেট আছে, তো ওগুলো আমাদের কোনো মানে বাইনারি কম্বিনেশনে সেন্ড করে না। জাস্ট মনে করেন এ, বি, সি, ডি, চারটা ইয়ে দেওয়া আছে। এখন যদি আপনার চারটা স্টেট দেওয়া থাকে, চারটা স্টেটকে আপনার চারটা বাইনারি ইউনিক বাইনারি কম্বিনেশন দেওয়ার জন্য আপনি কি করতে হবে?
মিনিমাম দুইটা বিট নিতে হবে। minimum দুইটা বিট নিলে আপনি কি করতে পারবেন, এই চারটাকে চারটা ইউনিক কম্বিনেশন দিতে পারবেন। এখন মনে করেন আপনার কাছে চারটা না, আপনার যে স্টেট ডায়াগ্রাম দেওয়া আছে সেখানে পাঁচটা স্টেট আছে। সেই পাঁচটা স্টেটের জন্য এখন আপনি কি করবেন? মনে করেন সেই পাঁচটা স্টেট হলো ABCDE, এই পাঁচটা স্টেট। এখন আপনার কি চারটা দুইটা বিট অ্যাসাইন করে দুইটা বিট নিয়ে কি আপনি স্টেট অ্যাসাইনমেন্ট করতে পারবেন? করতে পারবেন না। আপনার এখানে তিনটা বিট লাগবে। তো যদি আপনি তিনটা বিট নেন, তাহলে আপনার টোটাল ইউনিক কম্বিনেশন কয়টা হবে? আটটা। এখন দেখেন, আপনার স্টেট পাঁচটা হলো গিয়ে পাঁচটা, আর আপনি তিন বিট নিতেছেন, আপনার কম্বিনেশন হচ্ছে গিয়ে আটটা। তার মানে কি, আপনি এখানে আটটার মধ্যে পাঁচটা কম্বিনেশন ইউজ করবেন। সেই পাঁচটা এখানে পাঁচটা স্টেটে অ্যাসেন্ট করে দিবেন। মনে করেন সেই পাঁচটা কম্বিনেশন এরকম: 0 0 0, 0 0 1, 0 0 মনে করেন যে পাঁচটা কম্বিনেশন এরকম দিলেন: 0 0 0, 0 0 1, তারপর আপনার 0 1 0, 0 1 1, 1 0 0, এই পাঁচটা দিলেন। তো তারপর আপনার কি আরো কি 1 0 1 1 1 0 আর 1 1 1, এই তিনটা আপনার বাকি রয়ে গেছে না? এই যে তিনটা বাকি রয়ে গেল, আপনার পুরো আটটা কম্বিনেশনের মধ্যে আপনি পাঁচটা ইউজ করেন, আপনার তিনটা বাকি রয়ে গেছে। এই তিনটাকে আপনার বলা হবে আনইউজড স্টেট। এখন কথা হলো যে আনইউজড স্টেটটা এই তিনটা কম্বিনেশন হবে নাকি যে কোনো কম্বিনেশন হতে পারে? তো একটু আগে আপনাদেরকে বললাম যে আপনারা যখন অ্যাসাইনমেন্ট করবেন তখন আপনাদের কোনো সিরিয়াল মেনটেন করতে হবে না, বা এমন কোন ইয়ে না যে এ কে আমার প্রথম মানে ফার্স্ট যে স্টেট আছে তাকে আমার 0 0 0 দিতে হবে, এমন কোন ইয়ে নেই। আপনি চাইলে if এই এ কে আপনি 1 0 1 দিতে পারেন, এরপর বি কে আপনি 1 1 0 দিতে পারেন, এরপর এখানে 1 1 1 দিন। সেক্ষেত্রে আপনার এই তিনটা স্টেট আনইউজ স্টেট হয়ে যাবে। মানে বেসিক্যালি আপনার উপর ডিপেন্ড করে যে কোন স্টেট গুলো ইউজ হবে, কোনগুলো আনইউজ হবে। তো মনে করেন আপনি একটা অ্যাসাইনমেন্ট করলেন, আপনি স্টেট অ্যাসাইনমেন্ট করলেন, করার পর আপনি মনে করেন যে আমরা একটু বোঝার সুবিধার্থে এটাই কনসিডার করি যে আপনি ফার্স্ট পাঁচটা কম্বিনেশনকে অ্যাসাইন করলেন, আর লাস্টের যে তিনটা আছে সেটা আপনার আনইউজ হবে রয়ে গেল। এখন আনস্টেট গুলো থাকলে কি সমস্যা ক্রিয়েট হতে পারে আপনার সিস্টেমে, এটা দেখতে হবে আগে। তো মনে করেন আপনি একটা সার্টেন একটা মেশিন ডিজাইন করছেন, এখন তো আপনার কয়েকটা আনস্টেট আছে। সো মেশিনটা মাঝে মাঝে এমন হতে পারে যে সার্টেন মানে আপনি মেশিনে একটা বিট স্ট্রিম ইনপুট দিচ্ছেন, 0 1 1 1 0, এরকম একটা ইনপুট দিতে আছে। তো আপনার ওই ইনপুট অনুসারে আপনার সিকোয়েন্সিয়াল সার্কিটটা কাজ করতেছে। এখন মাঝে মাঝে ওই ইনপুট গুলোর কারণে এমন একটা স্টেট ক্রিয়েট হতে পারে যে ওই মেশিনটা একটা আনইউজ স্টেটে চলে গেছে। নর্মালি কি হয়, আমরা একটা সিকোয়েন্সিয়াল মেশিনে কি হয় দেখি যে আমরা যে যে স্টেট গুলো অ্যাসাইন করি শুধুমাত্র সেই স্টেট গুলোর মধ্যে ইন্টারচেঞ্জ হতে থাকে। বাট মাঝে মাঝে হয় কি, কিছু সার্টেন ইনপুটের কারণে ওই স্টেট গুলো আপনার শুধুমাত্র মানে অ্যাসাইন স্টেট না, বরঞ্চ আনইউজ স্টেট গুলোর মধ্যে চলে যেতে পারে। এখন যদি আনইউজ স্টেটের মধ্যে চলে যায়, সেই ক্ষেত্রে আপনার যেটা হবে, ওই মেশিনটা ওখানে আটকে যাবে। সো আপনি যদি আনইউজ স্টেটটাকে কনসিডার করে ডিজাইন করেন, তাহলে হবে কি আপনার মেশিনটা যদি ভুলে আনইউজ স্টেটে চলে যায়, তখন আপনি এটা ব্যাক করতে পারবে একটা ইউজ স্টেটে। আর যদি আপনি আনইউজ স্টেট গুলা কনসিডার না করেন, ওগুলা আপনার ডিজাইন ইনক্লুড না করেন, সেই ক্ষেত্রে হবে কি আপনার মেশিনটা যদি একটা আনইউজ স্টেটে চলে যায়, সেটা ওই আনইউজ স্টেটে স্টাক হয়ে যাবে, থেকে ব্যাক করতে পারবে না। So, এই জন্য আমরা দেখবো যে আনইউজ স্টেট ইউজ করে কিভাবে ডিজাইনটা করতে। তো সবাইকে বুঝতে পারছি যে আনইউজ স্টেটটা কি এবং কিভাবে আসতেছে, আর এটা আমাদের কেন ডিজাইনে ইনক্লুড করা উচিত। একটু জি রেসপন্স স্যার। করেন। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আসেন, এখানে একটা এক্সাম্পল হিসেবে এটা স্টেট টেবিল, এটা একটা সার্কিট এক্সাইটেশন টেবিল আর কি। তো এই একটা সার্কিট এক্সাইটেশন টেবিল দেওয়া আছে, এখানে আপনার আনইউজ স্টেট আছে। এখন আপনার দেখতে হবে যে আনইউজ স্টেট গুলো কি কি। তো আমাদের আগে বলেন যে ওই আনইউজ স্টেট দেখার আগে আপনি বলেন যে এই আমাদের সার্কিট এক্সাইটেশন টেবিল ইউজ করি, এটা দিয়ে এই টেবিলটা দিয়ে অ্যাকচুয়ালি আমরা কি করি, এটা কাজটা অ্যাকচুয়ালি একটু বলেন। এই সার্কিট এক্সাইটেশন টেবিলটা যে আমরা ক্রিয়েট করি, এটা এটা ক্রিয়েট করার কারণটা কি, এটা দিয়ে আমরা কি করি, একটু ট্রাই করেন। আচ্ছা, কারো যদি মনে না থাকে তাহলে আমি আবার রিফ্রেশ করে দিতেছি। So, এইখানে আমাদের যে মানে সার্কিট এক্সাইটেশন টেবিলটা যে আমরা
বানাই, এটার আমাদের মেইন উদ্দেশ্য হলো যে আমাদের সিকোয়েন্সিয়াল সার্কিটে আমরা যে ফ্লিপ ফ্লপ গুলো ইউজ করতেছি, সেই ফ্লিপ ফ্লপ গুলোর ইনপুটে কি হবে, ইনপুটে কম্বিনেশন সার্কিটটা কিরকম, ওই জিনিসটা আমরা ডিটারমাইন করার জন্য আমরা বেসিক্যালি এই সার্কিট এক্সটেনশন টেবিলটা ক্রিয়েট করি। একটা সার্কিটে আমাদের যতগুলো ফ্লিপ ফ্লপ থাকবে সেই সবগুলো ফ্লিপ ফ্লপের আপনার ইনপুটে যে কম্বিনেশন সার্কিটটা হবে সেটা কিরকম হবে ওটা ডিটারমাইন করার জন্য বেসিক্যালি আমরা এই সার্কিট এক্সটেনশন টেবিলটা ডিজাইন করি। এখন দেখেন, এই সার্কিট এক্সপ্রেশন টেবিলটা যদি আপনি কনসিডার করেন, এখান থেকে আমরা যখন এই ফ্লিপ ফ্লপে ইনপুট গুলো ইকুয়েশন বের করবো তখন আমাদের কি করতে হয়, একটা কে ম্যাপ বানাইতে হয় না? বেসিক্যালি আমরা কি করি, কে ম্যাপটা বানাই। কে ম্যাপে আপনার এখান থেকে এই কোথায় কোথায় জিরো আছে, ওয়ান আছে, কোথায় ডোন্ট আছে, এটা বসে বসে সার্কেল করে যাতে একটা ইকুয়েশন পাই। এখানে কে ম্যাপটা যখন বানাবো তখন আমাদের যে এইখানে আমাদের কিছু ইয়ে কনসিডার করতে হয় না, কিছু ভ্যারিয়েবল কনসিডার করতে হয় না। এই ভ্যারিয়েবল গুলো হলো এখানে প্রেজেন্ট স্টেট আর ইনপুট। সো প্রেজেন্ট স্টেট আর ইনপুট কনসিডার করলে আপনার টোটাল কয়টা হচ্ছে, এখানে চারটা হচ্ছে না ভ্যারিয়েবল। তো আমরা যদি এগুলোতে এ বি টি এক্স, তো আমাদের এখানে কত হবে, এটা একটা 16 ধরেন একটা কে ম্যাপ হবে। সবাইকে এটা বুঝতে পারছেন? মানে জি স্যার। আমরা আমরা ইয়েতে আপনার এই সার্কিট এক্সপ্রেশন টেবিলটা কি কাজে ইউজ করতেছি, আর ওখান থেকে যে আমরা মানে এই ফ্লিপ ফ্লপ ইনপুট গুলো যে বের করছি, সেখানে আমার মানে ইনপুটের যে যে কেএমএফ দিয়ে বের করছি সেখানে যে আমার এই কি কি ভ্যারিয়েবল ইউজ বের হচ্ছে ইনপুট এগুলো, মানে এই প্রসেসটা কি সবার খেয়াল আছে, সবাই মনে করতে পারছেন? আচ্ছা, এখন দেখেন, প্রথমে আমরা এই প্রেজেন্ট স্টেট দেখি। প্রেজেন্ট স্টেটে আমার কয়টা বিট আছে বলেন তো? প্রেজেন্ট স্টেটে আমার মানে প্রত্যেকটা ভ্যারিয়েবল আমার একটা, মানে প্রত্যেকটা ফ্লিপ ফ্লপ আমার একটা করে বিট ইয়ে করতে পারে, হোল্ড করতে পারে। এখন আমার এখানে আছে এ বি সি তিনটা ফ্লিপ ফ্লপ, তাহলে আমার একটা কয়টা বিট হোল্ড করতেছে? 3 বিট। এখন এই 3 বিটের মধ্যে দেখেন আমাদের যদি এই কম্বিনেশন গুলো আমরা খেয়াল করি, এই তিনটা ফ্লিপ ফ্লপের একটা ইয়ে মিলে আমরা একটা স্টেট দেখতেছি। দেখেন, এখানে একটা স্টেট, এ আরেকটা স্টেট, এ আরেকটা, এ আরেকটা, আর এই যে আরেকটা স্টেট। এখানে টোটাল কয়টা স্টেট বলেন তো? রেসপন্সিবল একটু রেসপন্সিভ হবে। এখানে টোটাল আপনার কয়টা স্টেট আছে? তিন শেখে দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, একটু বলেন তো আমার যে এখানে এটা আছে, এখানে যে আমি অ্যাক্সেলারেশন টেবিল আমি যে মার্ক করলাম, এখানে কয়টা স্টেট দেখা যাচ্ছে? স্যার 5টা। 5টা স্টেট। এখানে আমার কয়টা বিট আছে? 3টা। 3টা বিট। তো 3টা বিট থাকলে আমার টোটাল কম্বিনেশন কয়টা হবে, আমার ইউনিট কম্বিনেশন কয়টা পাবো? স্যার 8টা। হ্যাঁ, এই তো 8টা। এখন 8টা থেকে আমি এই 5টা ইউজ করছি, তাহলে আমার আনস্টেড কয়টা আছে এখানে? 3টা। 3টা। এখন আমার আনস্টেড গুলো কি কি বলতে পারবে? দেখেন, ফার্স্টে আমার কি 0 0 0 আছে, এখানে কিন্তু 0 0 0 নাই। তার না। মানে কি, এটা একটা আনইউজড স্টেট। তারপরে কি, 1 আছে, 2 আছে, 3 আছে, 4 5। এরপরে দেখেন আপনার 6 আর 7 9। তো আমার এই 0 6 আর 7, এই তিনটা আমরা আনস্টেড। এখন আমরা আমাদের আনস্টেড পাই গেছি। এখন জিনিসটা হচ্ছে যে আমাদের আনস্টেড মানে স্টেট পাইলে হবে না, স্টেটের জন্য আমার ইনপুট গুলোকে কনসিডার করতে হবে। যখন আমরা একটা স্টেট টেবিল বানাই বা একটা সার্কিট এক্সপ্রেশন টেবিল বানাই, তখন আমরা প্রত্যেকটা স্টেট কনসিডার করি। আর প্রত্যেকটা স্টেটের যে দুইটা পসিবল ডিফারেন্ট ইনপুট আছে, 0 আর 1, সেই ইনপুট গুলোর জন্য এগুলো নেক্সট স্টেট কি হতে পারে সেটা কনসিডার করি। যেমন এখানে দেখেন 0 0 1 একটা স্টেট আছে। এই স্টেটের একটা ইনপুট আপনার এই স্টেটে থাকা অবস্থায় মেশিন আপনি 0 ইনপুট দিলে সেটা 0 0 1ই থাকবে। এই স্টেটে থাকা অবস্থায় আপনি 1 ইনপুট দিলে এটা 0 1 0 চলে যাবে। তো আমরা এগুলো কনসিডার করছি যে প্রত্যেকটা স্টেটের জন্য আপনি 0 আর 1 ইনপুটের জন্য এটা নেক্সট স্টেপটা কোথায় যাবে এটা আপনাকে দেখি। এখন আমরা যে আনস্টেট গুলো পেলাম এটার জন্য আমাদের সেম কাজটা করতে হবে। এটার জন্য আমাদের দুইটা স্টেটকে কনসিডার করতে হবে, বুঝছেন? দুইটা ইনপুটকে কনসিডার করতে হবে। তো যদি আমরা দুইটা ইনপুটকে কনসিডার করি তাহলে দেখেন জিনিসটা কিরকম পারে। আমাদের প্রথমে আমার ছিল কি 0 0 0। 0 0 এর জন্য আমার
ট্রিপল জিরোর জন্য কি আছে, আমরা একটা জিরো ইনপুট কনসিডার করতে হবে, এরপর আবার ওয়ান ইনপুট কনসিডার করতে হবে। তো তো কি হলো, এই জিরো 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 একবার জিরো একবার ওয়ান, তারপর আপনার কি আছে সিক্স, সিক্স দেখেন ওয়ান ওয়ান জিরো, এটার জন্য একবার জিরো, ওয়ান ওয়ান জিরো, এটার জন্য একবার ওয়ান, তারপর আপনার কি আছে ওয়ান ওয়ান ওয়ান, এখানে ওয়ান ওয়ান ওয়ানের জন্য একবার জিরো ইনপুট, আবার ওয়ান জন্য একবার ওয়ান। তো দেখ, এখানে আপনার এখন টোটাল কম্পিটিশন কটা হয়ে গেল, ছয়টা হয়ে গেল, টোটাল ছয়টা কম্পিটিশন হয়ে গেল। জি স্যার। এখন আমাদের ফার্স্ট যে কাজটা ছিল সেটা হলো আমাদের আর্লি স্টেট গুলো কি কি এটা বের করা। আপনার কোনো করে একটা ডিজাইন করছেন, মানে আপনার এই প্রবলেমটা হচ্ছে আপনার ডিজাইন করছেন, করে এসে দেখছেন যে আপনার যেই আপনার ডিজাইন করার পরে আপনার টোটাল যে ইউজার লাভটা স্টেট তার মধ্যে থেকে ফার্স্ট ইউজ করছেন, আপনি ফার্স্ট কাজ হবে আর্লি স্টেট গুলো কোনটা সেগুলো আইডেন্টিফাই করা। এরপরে ওই আর্লি স্টেট গুলোর সাথে যদি আপনি ইনপুট করে তাহলে আপনার কম্বিনেশন কি কি হয় ওগুলো বের করেন। So, আমার এই যে এই কম্বিনেশন গুলো বের করা হয়ে গেছে। So, এখন যদি আমি এই বাইনারি গুলোকে এই না মানে এই যে বাইনারি কম্বিনেশন গুলো আছে এগুলো ইয়ে ভ্যালু গুলো দেখতে চাইলে এটা দেখো কি কি হয়। এটা জিরো, এটা ওয়ান, এটা হলো 12, 13, 14 আর 15। তো এখানে এগুলো লেখা আছে 0, 12, 13, 14, 15। So, আমি প্রথমে দেখলাম যে আমার আনস্টেট হলো এই তিনটা, তারপর যখন আমি জিরো আর ওয়ান ইনপুট করে কনসিডার করলাম তখন দেখলাম যে চার বিটানোর করে মাত্র ছয়টা কম্বিনেশন হচ্ছে। আর এই কম্বিনেশন গুলো ভ্যালু গুলো হচ্ছে এগুলো 0, 1, 12, 13, 14, 15। So, এখন দেখ আপনাদের এই সার্কিট স্যাচুরেশন টেবিল থেকে আপনার নেক্সট কাজটা কি? নেক্সট কাজটা হলো আপনার এই যে আপনি এই টেবিলটা ফিল আপ করছেন, এখানে এস এ আর এস বি আর বি এস সি আর সি এবং তিনটে ডিফারেন্ট ফ্লিপ ফ্লপের ইনপুটের জন্য আপনার ইনপুটের মানে কিরকম ইয়ে হবে ওইটার জন্য আপনার আর কি বেসিক্যালি এই টেবিলটা। So, আপনি টেবিলে আপনি কি করবেন, একটা কে এম বসে, এখন আপনার কাজ হবে কে এম এর জন্য আজকে আসলে এখানে আপনার ফার্স্ট আসলে এসে আছে। তো এস এর জন্য যদি আমরা কে এম টা দেখি যে এখানে একটা কে দেওয়া আছে, কে এম গুলো করা আছে অলরেডি। তো এখন আপনার আচ্ছা, এখন ওই এসএটা দেখার আগে আমরা একটা জিনিস বলে নিই। আপনারা যে আনস্টেট বের করলেন না যে ছয়টা কম্বিনেশন, এখন আপনার কাজটা যে এই যে এই ছয়টা এ ভ্যালু পাইছিলেন, আপনার টোটাল যে ছয়টা ভ্যালু পাইলেন 0, 1, 12, 13, 14, 15, এই জায়গাগুলোতে আপনি ডোন্ট টেক্সট দিবেন। যতগুলো টেবিল আছে এখানে আমার, এখানে যদি আমরা দেখি তাহলে আমার এখানে কয়টা কেমিক পাবো বলেন তো। এখানে এই টেবিল থেকে আমি কয়টা কেমিক করতে পারবো একজন বলেন। স্যার ছয়টা। ছয়টা না সাতটা আউটপুট শো করতে হবে। আপনি এখানে দেখেন এস এ আর এ, এটা একটা ফ্লিপ ফ্লপের, একটা এস আর এস ফ্লিপ ফ্লপের দুটাই, এস বি আর বি সেকেন্ড ফ্লিপ ফ্লপের দুটাই, এস সি আর সি থার্ড ফ্লিপ ফ্লপের দুটাই। এই ছয়টা ইনপুট দেওয়ার আমার ছয়টা কেমে হবে আর লাস্টে আউটপুট দিন একটা কেমে, হলো সাতটা কেমে। তো আপনাদের কাজ হবে কি, আমি স্টেট করে কম্বিনেশন গুলো বের করার পরেই আপনার প্রথমে সাতটা টেবিল রাখবেন। টেবিল থেকে আপনি যে যে জায়গাগুলোতে আপনার আনস্টেট এর কম্বিনেশন গুলো ছিল সেই সেই জায়গাটা ক্রস দিবেন। যেমন এখানে জিরো একটা ক্রস, ওয়ান একটা ক্রস, ওকে 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15। দেখেন আপনার প্রত্যেকটা টেবিলে কিন্তু এই ছয়টা ঘরে আপনার ক্রস দেওয়া হবে, এই ছয়টা ঘরে আমরা ডোন্ট কেয়ার। আমাদের আমরা যখন ডোন্ট কেয়ারের কম্বিনেশন গুলো আনস্টেটের কম্বিনেশন গুলো পেয়ে যাবো, তখন আমাদের নেক্সট কাজ হবে কি, কেএমএফ করার সময় কেএমএফ এর দুই ডেজিগনেটেড ঘরগুলোতে ডোন্ট কেয়ার বসাবে। আপনি ডোন্ট কেয়ার যখন বসানো হয়ে যাবে তখন আপনি এজ ইউজুয়াল আগের ভ্যালু গুলো বসাবেন। যেমন দেখেন আপনি এখন প্রথমে আপনি এখানে সাথে ডোন্ট কেয়ার বসাচ্ছেন, এখন আপনি দেখেন এই কেসেতে আপনার কি কি আছে, এসে আপনার দুইটা ওয়ান আছে আর তিনটা ডোন্ট কেয়ার আছে। ওয়ান আছে কোথায়, 0, 1, 0 এই জায়গাটা, এখানে আপনার এই যে 0, 1, 0, এই জায়গাটা একটা ওয়ান বসাতে হবে। তারপর নেক্সট ওয়ান কোথায় আছে, এখানে 0, 1, 1, 0, 1, 1, 1, সেখানে একটা ওয়ান বসাতে হবে। তো আপনার বাকি আপনার এখানে যে ডোন্ট কেয়ার গুলো আছে, এই ডোন্ট কেয়ার গুলো আপনার ওই ইয়ে থেকে থেকে এখানে বসানো হচ্ছে, বসানোর পরে আপনি একটা সার্কেল করা হয়েছে হাইয়েস্ট নাম্বার অফ ওয়ান ডোন্ট কেয়ার স্টেপ সহ। এরপর আপনি যে এই ইকুয়েশনটা আপনারা পাইছেন। তো বেসিক্যালি এইভাবে আপনার প্রত্যেকটা টেবিলে আপনি প্রথমে ওই এই যে জায়গাতে আপনার আনস্টেটে
আনস্টেটের যে কন্ডিশন গুলো আছে সেখানে আপনি ডোন্ট কেয়ার বসাতে হবে। তারপরে আপনি ওই সার্কিট অ্যাক্টিভেশন টেবিল দেখে দেখে এখান থেকে আপনার ওই বাকি যেসব জায়গাতে ওয়ান টু কেয়ার আছে ওগুলো বসাবেন, বসানোর পরে ফাইনাল সার্কিট যাবেন করে আপনি ইকুয়েশনটা বের করবেন। তো এই যে এটা যে এই যে প্রসেসটা ছিল, এটা করে কিন্তু আমাদের আনস্টেটের এটা মানে আনস্টেটটা কিন্তু এখন আমাদের ডিজাইনে বেসিক্যালি ইনক্লুড হয়ে গেছে। আপনার যে ইকুয়েশনটা পাচ্ছেন এই যে এস এ আর এ, এটা হলো কি আপনার ফার্স্ট ফ্লিপ ফ্লপের ইনপুটের দুইটা কম্বিনেশন সার্কিটের ইকুয়েশন। আপনার যে ইকুয়েশন দুটো পেয়েছেন এই দুটা কিন্তু আপনার এখানে আপনার ওই ডোন্ট কেয়ার স্টেট গুলো ইনক্লুড করা আছে। এখন আপনি যদি এই ইকুয়েশন গুলো দেখে সার্কিটটা আঁকেন, তাহলে আপনি যে সার্কিটটা পাবেন সেই সার্কিটটাতে আপনার যদি কোনো একটা কারণে ওই সার্কিটটা একটা আনইউজ স্টেটে চলে যায়, তাহলে সে ওই আনইউজ স্টেট থেকে ব্যাক করে আবার একটা ইউজ স্টেটে ফেরত আসতে পারবে। তো এখন আসলে আপনাদের লাস্ট এই এই ডিজাইনের লাস্ট পার্ট যেটা সার্কিটটা ড্র করা, ওইটা আমরা একটু দেখি। এখানে দেখেন আপনাদের আগের এখানে যে ইকুয়েশন গুলো পাওয়া হয়েছে, যেমন যে এস এর সমান ডিএক্স। তো আপনি যে ফার্স্ট ফ্লিপ ফ্লপ যেটা, এটা আমরা ধরে নিচ্ছি যে এটা হলো আমার এ ফ্লিপ ফ্লপ। তো এ ফ্লিপ ফ্লপের ইনপুট হলো একটা এস এ, আর একটা হলো আর এ। এটা আউটপুট হলো আমার এ আর এ বার এখানে। তো আমার এখানে এস এর ইকুয়েশনটা কি আছে দেখি। এস এর ইকুয়েশন আছে এস ইজ ইকুয়াল টু বি এক্স। তো আমার করতে হবে কি, এটা আমার এটা আমার এ এ ফ্লিপ ফ্লপ, এটা বি। আমার এ কি ছিল, এস এর সমস্যা বি এক্স। তো আমার এই যে এক্স থেকে একটা ইনপুট আমি নিব, আর এখানে বি এর থেকে একটা নিব, নিয়ে এই দুটাকে অ্যাড করতে হবে। এস থেকে একটা বি থেকে একটা অ্যাড করে এটা আপনার এসে কানেক্ট করে দিতে হবে। এরকম ভাবে নেক্সট ঠিক আবার নেক্সট আপনার আরে কি আছে, আরে আছে সি এক্স প্রাইম। তো আপনার কি করতে হবে, আপনার থার্ড যে এই যে এটা হলো আপনার সি ফ্লিপ ফ্লপ, এই সি থেকে আপনার একটা কানেকশন ক্রিয়েট করতে হবে, সেটা আপনার একটা অ্যান্ড কেটে দিতে হবে। এই এক্সটাকে আপনার ইনভার্ট করে আরেকটা অ্যান্ড কেটে দেবেন, দিয়ে ওইটা আরেক কানেকশন দিয়ে দিবেন। এভাবে আপনার তিনটা যে ফ্লিপ ফ্লপ আছে সবগুলোর এস আর আর ইনপুট গুলোতে আপনার এভাবে সার্কিট গুলো বসে দিতে হবে, বসে ইমপ্লিমেন্ট করে দিতে হবে। এখন দেখেন একটা জিনিস, আপনাদের ডিজাইন প্রসেস কিন্তু শেষ, বাট তারপরও একটা কাজ এখন বাকি রয়ে গেছে। সেই কাজটা হলো যে আপনারা যে স্টেট ডায়াগ্রামটা করবেন এখান থেকে, সেই স্টেট ডায়াগ্রামে কিন্তু আপনাদের আগের স্টেট গুলো দেখা যেতে হবে। নর্মালি আমি কি করি, আমাদের যে কোনো ইউজ স্টেট আছে সেগুলো প্রথমে লিখি, সার্কেল করে এরপর ওগুলা কোন ইনপুটের জন্য কোন স্টেটে যাচ্ছে সেটা একটা অ্যারো দিয়ে দেখাই, আর অ্যারোর পাশে ইনপুট স্ল্যাশ আউটপুটটা লিখে দেয়। এই সেম কাজটা আপনি করতে হবে আনস্টেট গুলোতে। কিন্তু আপনার আনস্টেট গুলো আপনার জেনে ইনক্লুডেড আছে, তো এখন ওগুলোকে আপনাকে স্টেট ডায়াগ্রামে দেখাতে হবে। আচ্ছা, এই যে সার্কিটটা ড্র করা পর্যন্ত যে যতটুকু ছিল, ওই পার্ট পর্যন্ত কি কারো কোনো কনফিউশন আছে? একটু স্যার কনফিউশন থাকলে আমার একটা হ্যাঁ স্যার বলুন। আমার একটা কোশ্চেন আছে যে আমি স্যার যদি 0 থেকে 9 পর্যন্ত নিলাম, হুম। এরপর হচ্ছে 10 থেকে 15 পর্যন্ত যদি আমি ডোন্ট কেয়ার দেই, মানে তাহলে কি হবে না স্যার? মানে আমাকে ওইভাবেই করা লাগবে, হ্যাঁ, মানে ওই যে আপনি আচ্ছা পরে। আচ্ছা, আপনার কোশ্চেনটা বুঝুন। হ্যাঁ, সেটা হলো যে আপনার প্রশ্ন ছিল যে আপনি 0 থেকে 9 পর্যন্ত নেবেন, এরপর জি 10 স্যার। থেকে হুম 15 হুম হুম। আপনি ডোন্ট কেয়ার দেবেন। জি এটা আপনার স্যার। হ্যাঁ, এটা আপনার ডিপেন্ড করে আপনার ডিজাইনের উপরে। যেমন এখানে দেখেন, এখানে এইখানে স্যার 1 থেকে শুরু করছে, আমি জিরো হ্যাঁ হ্যাঁ থেকে শুরু করলাম। হ্যাঁ, মনে করেন আপনাকে যখন প্রবলেম সলভ করতে দেওয়া হয় তখন আপনি 0 থেকে স্টার্ট করবেন, তো সেই হুম হুম। অনুসারে জি আপনার স্যার। ডিজাইনটা ওরকমই আসবে। জি স্যার, তাহলে এক- ইজি হয়ে যাচ্ছে না হ্যাঁ বেশি, হ্যাঁ, না সেটাই মানে সেটাই। হ্যাঁ, আমি এটাই বলছি যে আপনাদের যখন স্টেট, যদি এমন প্রবলেম আসে যেখানে আপনার স্টেট হুম অ্যাসাইন হুম। করতে হচ্ছে, সেখানে আপনারা জি চেষ্টা স্যার। করবেন যে সিরিয়ালটা মেনটেন করে করুন। তাহলে জি আপনার স্যার। দেখবেন যে পরে আপনার যখন এই টেবিলটা করবেন তখন কম্বিনেশনে ঝামেলা হবে। যেমন এখানে জি একটা স্যার। দেখেন, আপনি যখন আনস্টেটটা বের করতেছেন মানে স্টেটের কম্বিনেশন গুলো বের করছেন, আপনি কম্বিনেশন আসছে কত, 0 1 12 13 14 15। সো জি কয়েকটা আগে স্যার। কয়েকটা পরে একটা প্রবলেম ক্রিয়েট হতে পারে বা ভুল হতে পারে। তো হুম। এইসব অ্যাভয়েড করার জন্য আপনার যেটা করতে পারেন যে সিরিয়ালটা মেনটেন করবেন, তাহলে আপনার উনি যেটা বললো 0 থেকে 9 পর্যন্ত ইউজ হবে, আর 10 থেকে 15 আপনার ডোন্ট হুম কেয়ার হুম। থাকবে। তো জি তখন স্যার। আপনার দেখা যাবে এই ম্যাপের বসাইতে সুবিধা হবে। আচ্ছা, ঠিক আছে fine. আচ্ছা। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? এই এতক্ষণ যে পার্টটা চলছে এগুলি কোনো কোয়েশ্চেন বা কোনো কনফিউশন থেকে বলেন, আমি ক্লিয়ার করে দিচ্ছি।
আচ্ছা, নেক্সট আজকে আমি নেক্সট পার্টে যাচ্ছি। আর এর মধ্যে যদি কারো কোনো কিছু মনে হয় যে এই জিনিসটা বুঝতে পারিনি বা এরকম, তাও বলবো, তখন আমি জাস্ট ওই টপিকটা স্টপ করে আগে আপনি টুকটা বুঝাবো। কারণ এই পার্টগুলো যদি না বুঝেন বা কোনো জায়গায় একটা মাঝখানে একটা ঝামেলা থাকে, তাহলে এটা আপনার পরবর্তী সব জায়গায় কিন্তু আটকাবে। এই ডিজাইনিং এর পার্টটা আপনি ক্লিয়ার একদম আগে থাকতে হবে। আচ্ছা দেখেন, তো এরপরে কি বললাম, আমার সার্কিট আঁকা শেষ, সবকিছু করা শেষ, আমার এখানে আনস্টেট ইনক্লুড হয়ে গেছে। এখন কথা হলো কি, আমার স্টেট ডায়াগ্রামটাতে আনস্টেট গুলোকে ইনক্লুড করতে হবে। সো স্টেট ডায়াগ্রামটাতে আনস্টেট স্টেট ইনক্লুড করতে হলে আমার কি করতে হবে, প্রত্যেকটা স্টেটকে আমার জিরো আর ইনপুটের জন্য, জিরো আর ওয়ান ইনপুটের জন্য আমার স্টেট গুলো কোথায় যাচ্ছে আর কি আউটপুট পাচ্ছে এসব আমার বের করতে হবে। তো এখানে দেখেন আমি নিচে ডান কর্নারে আমার যে ইয়েগুলো ছিল আনইউজ স্টেটের জন্য যে কম্বিনেশন গুলো ছিল সেগুলো আমি এখানে লিখে রাখছি। তো এখানে বেসিক্যালি দেখেন আমার কিন্তু তিনটা আনইউজ স্টেট আমার দুইটা করে ইনপুট আছে। এর জন্য আমার টোটাল 6টা কম্বিনেশন আসছে। তো ফার্স্টে যদি আমরা কনসিডার করি, আমার ফার্স্ট স্টেটটা কি ছিল, 000, তিনটা জিরো। তো আমরা ফার্স্টে দেখি যে আমার যদি তিনটা জিরো থাকে প্রেজেন্ট স্টেট, আর আমার ওই সময় ইনপুট যদি জিরো হয়, তাইলে আমার মেশিনটা নেক্সট কোন স্টেটে যাবে আমি এখন এটা দেখতে চাই। এইটা আমরা কিভাবে দেখতে পারি, একটু একজন একটু বলেন তো, ট্রাই করেন তো একটু। আমার এই সার্কিটটা একটা প্রেজেন্ট স্টেট আছে, যে স্টেটটা হলো 000, আর এই সময় আমি ইনপুট দিব জিরো। এখন এটা জিরো ইনপুট দেওয়ার ফলে আমার সার্কিটের নেক্সট কোন স্টেটে যাবে, এটা কিভাবে বের করতে পারে একজন একটু বলার ট্রাই করেন। তার কেমএফ থেকে যে ইকুয়েশনটা পাইছি এখানে হ্যাঁ, যদি হ্যাঁ, এটা একটা ওয়ে। আমরা কেএমএফ থেকে যে ইকুয়েশন গুলো পাইছি সেখানে আমরা জাস্ট ভ্যালু গুলো বসায় দিব, তাহলে আমরা প্রত্যেকটা এই মানে ইয়েতে মানে প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের এস আর আর এ কি হবে, জিরো হবে নাকি ওয়ান হবে, ওইটা পেয়ে যাবো। ওই অনুসারে জিরো আর ওয়ান এর ভ্যালু যদি আমি জানি, তাহলে আমি জানবো যে আমার এই ফ্লিপ ফ্লপের ভ্যালুটা সেট হবে না রিসেট হবে। এটা যদি আমি জানি, তাহলে আমরা কি করবো, যে প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের যে ভ্যালুটা কিরকম চেঞ্জ হবে সেটা আমরা জেনে যাবো। So আমরা নেক্সট স্টেপটা জানা আছে। তো যদি আমরা ইকুয়েশন অনুসারে করি, তাহলে দেখ, আচ্ছা ইকুয়েশন গুলো আমি দেখাচ্ছি, বাট তার আগে আমি জাস্ট দেখাই যে আপনার ওই ইকুয়েশন ইয়ে মনে করেন ইকুয়েশনটা না করে আপনি সরাসরি এখান থেকে আপনি কিভাবে করতে পারেন। সো আপনার ফার্স্টে কি 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 ছিল, 000 আর ইনপুট জিরো। তো আমার প্রেজেন্ট স্টেট হলো 000, ইনপুট হলো আমার জিরো। তো ফার্স্টে দেখেন এই এই ইয়েটা কনসিডার করি, ফার্স্ট ফ্লিপ ফ্লপটা কনসিডার করি। তো আমার এখান থেকে এক্স থেকে একটা কানেকশন আসছে, এখানে এটার ভ্যালু হলো জিরো। এন্ড গেটে একটা ভ্যালু জিরো মানে কি, এটা আউটপুটটা জিরো, এটা কোনো দেখতে হবে না। তারপরে এটা জিরো মানে কি, আমার এখানে এই ফ্লিপ ফ্লপের সেটে জিরো। তারপরে দেখেন এই এন্ড গেটটা গেছে আপনার এই ডি সেটে। সো এই এন্ড গেটে একটা ইনপুট আসছে আপনার এই নট গেট থেকে, এই নট গেট থেকে এখানে একটা ওয়ান হচ্ছে, সেই ওয়ানটা এখানে আসছে। আর এইটা আসছে আপনার থেকে এই যে এই সি থেকে আসছে, সি এর ভ্যালুটা হলো জিরো। সো আমরা কি জানি এন্ড গেটে একটা জিরো মানে আউটপুট জিরো। সো আমার এখানে রিসেটও জিরো। তো একটা এস আর এস ফ্লিপ ফ্লপের সেটও জিরো, রিসেটও জিরো, তাহলে আমার আউটপুট কি টাইপ চেঞ্জ হবে বলেন তো একটু। একটু একটু বলার ট্রাই করি যে আমি একটা এসআই ফ্লিপ ফ্লপ আমি দেখলাম যে আমার সেটও জিরো, রিসেটও জিরো, তাহলে আমার আউটপুট কি চেঞ্জ হচ্ছে। স্যার নো চেঞ্জ। এই তো, হ্যাঁ, no change। যদি সেট আমার ওয়ান হতো তাহলে আমার কি হতো, আউটপুটে যদি ভ্যালু জিরো থাকে তাহলে সেটা ওয়ান হয়, রিসেট থাকলে কি, রিসেট ওয়ান হলে কি হবে, ওয়ান থাকলে সে ভ্যালু রিসেট হয়ে জিরো হয়ে যাবে। যেহেতু আমার সেট আর রিসেট দুটাই জিরো, সো আমার এখানে কোনো চেঞ্জ হবে না। তারপরে এখানে আসুন, এখানে দেখেন এখানে একটা কানেকশন আসছে আপনার এ প্রাইম থেকে। আমরা জানি কি এ জিরো মানে কি, অটোমেটিকলি এ প্রাইম হবে ওয়ান। সো এই ওয়ানটা এখান থেকে এসে এই এন কেটে চলে আসলো। তারপরে এখান থেকে এক্স থেকে একটা কানেকশন আসছে, এক্স এর ভ্যালু থেকে এখানে জিরো। আমরা কি এন কেটে একটা ভ্যালু জিরো মানে কি আউটপুট জিরো। সো এখানে আমার এক্স এ জিরো থাকবে। তারপর দেখেন এই এন কেটে কি হয়েছে, এখানে আপনার এই ভ্যালুটা আসছে বি থেকে। তো এখানে একটা জিরো আসছে, আমরা কি জানি এটা জিরো মানে এখানেও জিরো। সো এই অর্গেটে আমার এখান থেকে একটা জিরো আসছে আর এখান থেকে জিরো আসছে, তো অর্গেট আউটপুট আমার জিরো। তার মানে কি, এখানে আমার সেট জিরো, রিসেট জিরো। তার মানে কি, আমার কোনো কিছু চেঞ্জ হচ্ছে না। আমার এখানে এটা আউটপুটটাও সেম থাকতেছে, এটা জিরো ছিল জিরোই থাকবে, এটাও জিরো আছে জিরোই থাকবে। কারণ থার্ড ফ্লিপ ফ্লপে আসুন, এখানে দেখেন এই সেটটা কোথা থেকে আসছে, এই ইনভার্টার থেকে।
ইনভার্টার থেকে আমি এখানে আসছে একটা ওয়ান পাইছি, সেট ওয়ান। আর রিসেটটা আসছে আমার কোথা থেকে, সরাসরি এক্স থেকে। তো আমার রিসেট জিরো। এখন দেখ, এখানে একটা চেঞ্জ হচ্ছে, সেটা হলো সেট ওয়ান রিসেট। কি হবে আউটপুট এখন? ওয়ান। ওয়ান হয়ে যাবে। So আমার এই আউটপুটটা ওয়ান হয়ে গেছে। এখন আমার তাই কি হলো, আমি যখন 0 0 0 আমার প্রেজেন্ট স্টেট, ওই অবস্থায় মেশিনে ইনপুট জিরো দিলাম, তো তখন আমার মেশিন কোথায় চলে গেল? 0 0 1 স্টেটে। আর এই স্টেটে থাকা অবস্থায় আউটপুটটা কি দেখি, এই যে আমাদের এখানে এক ওয়াই আছে, ওয়াই আপনার এখানে এই থেকে একটা জিরো আসছে। আমরা জানি কি এন্ড গেট একটা জিরো আসলে আউটপুট জিরো। সো এখানে আমার ওয়াই এর ভ্যালুটা জিরো। সো আমার যখন স্টেট ছিল আপনার 0 0 0, আমার ইনপুট ছিল জিরো, তখন আমার নেক্সট স্টেপ যেটা চলে গেছে সেটা হলো 0 0 1। তো দেখেন আমার কোনো এক কারণে আমার মেশিন যদি এই 0 0 আনি স্টেটটাতে চলে আসে, তখন আমি যদি জিরো ইনপুট দিই তাহলে মেশিনটা 0 0 1 এই স্টেটটা চলে যাবে। এই স্টেটটা কিন্তু একটা ইউজ স্টেট। তো এইভাবে আপনার যদি স্টেট গুলোকে আপনার ডিজাইনে ইনক্লুড করেন, তাহলে আপনার মেশিন কোনো একটা অন্য স্টেটে চলে যায়, তাহলে এটা একটা সার্টেন ইনপুট দিলে একটা সার্টেন স্টেটে আবার ব্যাক করে। সবাই কি বুঝতে পারছেন? সবাই কি বুঝতে পেরেছেন এই বিষয়টা? আমি এতক্ষণ যেটা বললাম যে স্টেট ডায়াগ্রামে আমরা কিভাবে আর্নি স্টেট গুলোকে ইনক্লুড করতেছি, এই পার্টটা কি সবাই বুঝতে পারছেন? একটু রেসপন্স করবেন। জি স্যার। আচ্ছা। আর একজন বলছেন যে ইকুয়েশনের কথা, এখন দেখেন ইকুয়েশন দিয়ে কি হয়। আমরা যে আমাদের ভ্যালু গুলো কি কি ছিল, এ বি সি সবগুলাই জিরো, আর ইনপুট হলো সেটাও জিরো। তো এই যে দেখেন প্রথমে এস এ তে আসে, এস এ যদি আপনার এখানে এ আর বি আছে দুইটা অ্যাড করা আছে, তার মানে কি এটা অবশ্যই জিরো হবে। সি আর এক্স বার, সি হলো জিরো আর এক্স বার হলো ওয়ান। তো ওয়ান আর জিরো অ্যাড করলে কি হয়? জিরো। এ বার বি বার এক্স, এখানে আপনার এ বার হলো ওয়ান, বি বার হলো ওয়ান, এক্স হলো জিরো। তো এটাও জিরো। এখানে আছে কি, এখানে আছে কি আরবি। আরবিতে কি আছে আপনার বিসি জিরো, আবার বি এক্সও জিরো, তার মানে কি আরবিও জিরো। আমরা কি দেখছিলাম, এস এ এস এ আর এ আমার দুটো জিরো ছিল, আমার আউটপুট আনচেঞ্জ ছিল। এস বি আরবি এটাও দুটো জিরো ছিল, আনচেঞ্জ ছিল। তো আমরা ইকুয়েশন থেকে আমরা সেম ভ্যালু পাইতেছি। এখন দেখেন এস সি তে আসে, এস সি হলো কি আপনার এক্স বার, এক্স বারের ভ্যালু কি ওয়ান, আর আর সি কি এক্স, এক্স এর ভ্যালু কি জিরো। তো এখানে এসে আমার কি, এস সিটা আমার সেট, এস সি হলো ওয়ান আর আর ছিল জিরো। সো আমার কি এখানে এই ভ্যালুটা ওয়ান, এই ভ্যালুটা জিরো, সো আমার এটা সেট হয়ে যাচ্ছে। এখন বুঝছেন, আপনি চাইলে সার্কিট ডায়াগ্রামে এখানে সরাসরি ইনপুট আউটপুটের ভ্যালুটা বসাতে পারেন, আবার চাইলে আপনি ইকুয়েশন থেকে বসে করতে পারেন। এটা আপনার ইচ্ছা ইচ্ছা অনুসারে করতে পারেন। এখন দেখেন, আমরা এতক্ষণ কনসিডার করলাম যে 0 0 0 ইনপুটের জন্য, 0 0 0 প্রেজেন্টের জন্য জিরো ইনপুট। এখন আমরা দেখবো 0 0 0 ইনপুটের জন্য, 0 0 0 প্রেজেন্টের জন্য ওয়ান ইনপুট দিলে কি হবে। তো এখানে আমার তিনটা স্টেট, তিনটা ফ্লিপ ফ্লপ, কারেন্ট স্টেট 0 0 0, আর এখানে আমি ইনপুট দিচ্ছি ওয়ান। আবার দেখেন, এই ফার্স্ট যে এটা আছে এখানে আমরা ওয়ান আসলো, এটা আসছে আপনার বি থেকে জিরো, তবে এটা জিরো হবে। তারপরে এটা আসছে আপনার এখানে ইনভার্টার থেকে, ইনভার্টার আউটপুট জিরো। সো এটা একটা ইনপুট জিরো, মানে এখানে জিরো। সো আমার রিসেট জিরো। তো আমার আবারও সেই সেট রিসেট জিরো, মানে কি এটা কোনো চেঞ্জ হচ্ছে না, জিরো আছে জিরোই থাকে। নেক্সট ফ্লিপ ফ্লপে আসেন, এখানে দেখেন এটা আসছে কোথা থেকে, এ প্রাইম থেকে। এ প্রাইম থেকে আসছে মানে এটা ভ্যালু হবে আবার ওয়ান। এটা আসছে সরাসরি এক্স থেকে, এক্স থেকে আসে, সো এটার ভ্যালু। আর লাস্টলি আমার এইটা আসছে বি প্রাইম থেকে, আমার বি প্রাইমের ভ্যালু। আমার কি এন্ড গেটে আমার তিনটে ইনপুট, তিনটাই ওয়ান, সো আমার এটা আউটপুটটা ওয়ান। তো দেখেন আমি এখানে সেটে একটা ওয়ান পেয়ে গেছি। এখন দেখেন এই এন্ড গেটে কি হয়েছে, এই এন্ড গেটে আপনার প্রথমে এখান থেকে বি থেকে আসছে একটা জিরো। একটা জিরো মানে কি আমার আউটপুটটা জিরো হবে। তখন এই অর গেটটা দেখি, অর গেটে এখান থেকে জিরো আসছে, এখান থেকে জিরো আসছে, সো রিসেটও জিরো। এখন দেখেন এখানে আমার সেট ওয়ান রিসেট জিরো, মানে কি আমার যে আউটপুট আছে সেই আউটপুটটা সেট হবে। তো আমার জিরো আসছে, এই জিরোটা ওয়ান হয়ে যাবে। আর লাস্টলি থার্ড যে ফ্লিপ ফ্লপটা আছে এখানে দেখেন, আপনার এখানে সেটে আসছে আপনার ইনভার্টার থেকে, ইনভার্টার থেকে আসছে আপনার জিরো, আর রিসেটে আসছে আপনার এই ইনপুট থেকে ওয়ান। এখন দেখেন এখানে কিন্তু আপনার একটা একটা ইনপুট ওয়ান আছে, রিসেট ওয়ান আছে। রিসেট ওয়ান থাকলে কি হয়, যদি আপনার এস আর এস ফ্লিপ ফ্লপে
রিসেট ওয়ান থাকে, তাহলে আপনার আউটপুটে যদি ওয়ান থাকে ওয়ানটা জিরো হয়ে যাবে, আর যদি জিরো থাকে তাহলে সেই জিরোটা জিরোই থাকবে। এখানে আমার জিরো আছে, জিরোটা জিরোই থাকবে। তো দেখো, এখন যদি আমি জিরো 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 ইনপুট মানে জিরো 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 প্রেজেন্ট স্টেট হয়, ওই অবস্থায় আমি যদি ওয়ান ইনপুট দিই, তাহলে আমার মেশিনটা কোথায় চলে যাবে? জিরো ওয়ান জিরো এই স্টেট, জিরো ওয়ান জিরো এই স্টেটে চলে যাবে। আর এই অবস্থায় আমার আউটপুটটা দেখি, এখানে আমার এই যে একটা আসছে এই এক্স থেকে এটা ওয়ান, আর এ থেকে আসছে zero, তার মানে এখানেও জিরো। তো আমরা কি দেখলাম? আমরা যদি জিরো জিরো জিরো, আমার মেশিনে যদি এই জিরো 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 এই আর্নিং স্টেটটাতে চলে যায়, আর এই আর্নিং স্টেট চলে যাওয়ার পরে আমি মেশিনে যদি জিরো ইনপুট দিই, তাহলে আমার মেশিনটা কোন স্টেটে চলে যাবে? জিরো জিরো ওয়ান স্টেপে। আর ওই অবস্থায় আমরা আউটপুট পাবো। তারপর আবার যদি আমার এই মেশিনটা জিরো 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 আর্নিং স্টেটে থাকে, তখন যদি আমি ওয়ান ইনপুট দিই, তখন মেশিনটা চলে যাবে আপনার জিরো ওয়ান জিরো স্টেপে। আর সেই অবস্থায় আমার আউটপুট হবে কি? জিরো। তো এখন আমি এই জিনিসটাকে স্টেট ডায়াগ্রামে যদি ইনপুট করি তাহলে কি হবে? এখানে যদি জিরো 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 লিখে একটা সার্কেল করে দিয়ে আপনার স্টেটটাকে আইডেন্টিফাই করতে হবে। তারপর দেখুন আপনার কি, প্রথমে আপনার জিরো ইনপুটের জন্য হয়ে গেছে, জিরো ইনপুটের জন্য আপনি এটা জিরো জিরো ওয়ানে গেছে, আপনি কি করবেন? এখান থেকে একটা অ্যারো দিয়ে এই জিরো জিরো ওয়ানে নিয়ে যাবেন, রাইট? এই অ্যারোটার পাশে ইনপুট কিছু ওই জিরো আর আউটপুট কিছু জিরো স্ল্যাশ জিরোকে লিখে দেবেন। এরপর আবার দেখেন ট্রিপল জিরোর জন্য আপনি যখন ওয়ান ইনপুট দিচ্ছেন আপনি কোন স্টেজে যাচ্ছে? জিরো ওয়ান জিরো। এটা আপনি একটা অ্যারো দিয়ে এই জিরো ওয়ান জিরো এটা দেখা যায়। এই অবস্থা আপনার ইনপুট কি ছিল ওয়ান, আউটপুট ছিল জিরো। সো এখানে আপনার ওয়ান স্ল্যাশ জিরো। এইভাবে আমি আমার যে তিনটা আগে স্টেট আছে তার মধ্যে একটা স্টেটকে আমার স্টেট ডায়াগ্রামে ইনপুট করে দেবো। এখন আপনার কি করতে হবে? বাকি যে দুটো স্টেট আছে ওয়ান ওয়ান জিরো আর ওয়ান ওয়ান ওয়ান, এই স্টেট গুলোর জন্য আপনার জিরো, একবার জিরো একবার ওয়ান ইনপুট গুলো কনসিডার করতে হবে। কনসিডার করে ওটা আপনি সার্কিটে বসানো হবে না, নাহলে আপনি ইকুয়েশন বসানোর পর আপনি দেখতে হবে যে আপনার নেক্সট স্টেট কি। এবার ওই অনুসারে আপনার তীর চিহ্ন দিয়ে আপনার এটাকে এই স্টেট ডায়াগ্রামে ইনপুট করতে হবে। সবাই কি আনইউজ স্টেট কিভাবে স্টেট ডায়াগ্রামে ইনপুট করতে এই পার্টটা বুঝতে পারছেন? জি স্যার। তারা যদি কোনো প্রবলেম থাকে তাহলে এখনই বল, এখনই ক্লিয়ার করে দিচ্ছে। আর সহজ করে বুঝে বুঝে ডায়াগ্রাম ক্লিয়ার করে দিচ্ছি। যদি কারো কোনো প্রবলেম থাকে, যদি আপনার এমন অবস্থা যে আপনি ফার্স্ট থেকেই বুঝতে পারেন যে স্টেট প্রবলেমটা, তাহলে তাইলেও বলেন ফার্স্ট থেকে আবার ওটা ইয়ে করে দিচ্ছি, একবার রিক্যাপ করে দিই। এটা আসলে যে আর কি আগে এরকম বুঝতে কোনো জিনিসটাই বুঝতে পারেনি বা অনেকটা আগে যে কোনটা ইয়েতে বুঝতে পারেনি, তাহলে একটু বলেন, আমি এখন ক্লিয়ার করে দিচ্ছি। স্যার আদার স্ক্রিপ্ট তো স্যার আনপ্রেডিক্টেবল স্টেট আছে, ওইটা কি আসতে পারে না? আনপ্রেডিক্টেবল স্টেট বলতে একটু স্যার ওয়ান ওয়ান যখন হবে। হ্যাঁ আপনি একটু বলেন, আমি আপনি কোশ্চেনটা একটু আবার একটু বলবেন। স্যার যখন আর এস ফ্লিপ ফ্লপে এস এবং আর দুই জায়গায় ওয়ান হবে তখন স্যার কিরকম হবে বিষয়টা? আচ্ছা, আপনাদের এস এস আর এস ফ্লিপ ফ্লপে ওয়ান ওয়ান আসবে এমন সিচুয়েশনের কোনো ইয়ে দেওয়া হবে না। কারণ ওইটা এই বেসিক্যালি আর এস ফ্লিপ ফ্লপে যদি আপনার ওয়ান ওয়ান আসে তাহলে ওইটা একটা আনপ্রেডিক্টেবল স্টেজ হবে। এটা একটা কি বলে মানে একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকবে, ওটা শিফট হতেই থাকবে। সো আপনাদেরকে এমন কোনো প্রবলেম দেওয়া হবে না যেখানে আপনার আর আর এস দুটাতে আপনার ওয়ান আসবে। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। আচ্ছা। আর আর অন্য কারো কোনো প্রবলেম আছে যে আমরা যে প্রথমে কিভাবে স্টেট গুলো মানে আমরা আনস্টেট স্টেট গুলো বের করলাম, আনস্টেট এর সাথে আমি ইনপুট কনসিডার করে আমি টোটাল ছয়টা কম্বিনেশন বের করলাম। ওই কম্বিনেশন অনুসারে আমি কে ম্যাপে সব জায়গাতে ডোন্ট কেয়ার দিয়ে দিব। তারপর জাস্ট কে ম্যাপে আমার অ্যাজ ইউজুয়াল এখান থেকে ভ্যালু বসে কে ম্যাপ গুলো থেকে আমি ইকুয়েশনটা বের করবো। এই ইকুয়েশন থেকে আমি এখানে সার্কিটটা ড্র করলাম। তারপরে ফাইনালি আমার যে আনস্টেটের যে ভ্যালু গুলো আছে সেগুলো আমি আমার স্টেট ডায়াগ্রামে ইনক্লুড করে দিলাম। এই যে স্টেপ বাই স্টেপ প্রসেস গুলো, এখানে আপনাদের কারো কোনো স্টেপে কোনো প্রবলেম আছে? না বুঝে আপনি যদি পুরো প্রসেসটা না বুঝেন তা বলেন, তা আমি আরেকবার পুরো রিপিট করবো, কোনো অসুবিধা নেই। কোনো কারো কোনো সবাই সবাই ক্লিয়ারলি বুঝছেন? কোনো কোশ্চেন নাই কারো? আচ্ছা, ঠিক আছে, কোশ্চেন না থাকলে তো ভালো।
তারপরেও যদি আপনার মানে ফিউচারে যদি মনে হচ্ছে ভুলে গেছে বা আবার যদি বুঝতে চান তাও বলবেন, কারণ এই পার্ট গুলো আপনাদের খুবই ইম্পর্টেন্ট, ডিজাইনিং পার্টটা। আচ্ছা এখন দেখেন আমরা এতক্ষণ দেখলাম যে বেসিক্যালি কিভাবে আমরা একটা সিকোয়েন্সিয়াল সার্কিট করে আমরা ডিজাইন করবো। এখন ওই ডিজাইনটা করার জন্য আপনি যেসব স্টেপ গুলো বাকি সেই স্টেপ গুলো আমি স্টেপ থাকে সে আমি স্টেপটা কিভাবে আপনারা ইন্টারপ্রেট করবেন এইসব জিনিসপত্র ডিজাইন করার পর সার্কিটটা কিভাবে রাখবেন বা স্টেট ডায়াগ্রাম কিভাবে রাখবেন এসব মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে আসলে। তো এখন মনে করেন আপনি কি টাইপের প্রবলেম আসতে পারে ওই ওগুলো কিছু এক্সাম্পল আপনি একটা দেখবেন। এখানে আপনাদের একটা এক্সাম্পল মানে বেসিক্যালি আপনাদের এই সিকুয়েন্সিয়াল সার্কিট থেকে কমন কোয়েশ্চেন হলো আপনার কাউন্টার ডিজাইন করে। কাউন্টার কাউন্টার অথবা প্যাটার্ন ডিটেক্ট। কাউন্টার কি জিনিস? কাউন্টার হলো আপনার একটা সিকুয়েন্সিয়াল সার্কিট যেটা আপনার কিছু প্রি ডিটারমিন স্টেট আপনি সেট আপনি কয়েকটা স্টেপ সেট করে দিবেন। এটা যখন প্রত্যেকটা ক্লক পাস পাবে তখন আপনার সেট করা স্টেট মানে আপনি যে স্টেটগুলো সেট করবেন সেগুলোর মধ্যে একটা করে একটা চেঞ্জ করতে থাকবে। বেসিক্যালি মনে করেন আপনাকে বলা হলো যে একটা কাউন্টার ডিজাইন করুন যেটা 0 থেকে 7 পর্যন্ত কাউন্ট করবে, মানে কি একটা 3 বিট কাউন্টার। একটা 3 বিট কাউন্টার ডিজাইন করুন, এখন আপনাকে একটা কোশ্চেন দেওয়া হবে। তো কোশ্চেনটা আপনি কি বলছেন, এমন একটা সার্কিট ডিজাইন করুন যেটা আপনার 0 থেকে 7 পর্যন্ত কাউন্ট করবে। তার মানে কি, আমি যখন মনে করি এটা হলো আমার সার্কিটটা, এই সার্কিটে আমার একটা এখানে একটা ইয়ে আছে, এখানে একটা ক্লক আছে, মানে এটার সাথে আমি একটা মনে করেন এটা আপনার সার্কিট সিকুয়েন্সিয়াল সার্কিট। এই সার্কিটের ভিতরে আপনার একটা 0 to 7 কাউন্টারের জন্য যে নেসেসারি লজিক আছে সব লজিক ইনপুট দেওয়া আছে। তো এটার মধ্যে এখন এটা এখন কি হবে, এখানে এটা যখন আপনি এটাকে একটা ক্লক পালস দিবেন, মনে করেন এটা ইয়েতে আপনি ক্লক দিতেছে, তো এটা যখন একটা পালস পাবে তখন এটা আউটপুটে আমাকে দেখাবে 0। তারপর যখন আবার আরেকটা পালস পাবে তখন আমাকে আউটপুটে দেখাবে 1। তারপর যখন আরেকটা পালস পাবে তখন 2। এইভাবে আমার পালস পেতে পেতে মানে আমি যখন প্রত্যেক ব্লকে স্টেট চেঞ্জ করবে, স্টেট চেঞ্জ করে আলটিমেটলি যাবে 7 পর্যন্ত। তো এইটা হলো আমরা একটা কাউন্টার যেটা আপনার আমাকে 0 থেকে 7 পর্যন্ত কাউন্ট করবে। আপনাকে মানে বেসিক্যালি কোশ্চেনটা এরকম আসতে পারে যে আপনাকে একটা যে কোনো ধরনের একটা কাউন্টার দিতে হতে পারে, ধরো যখন 0 থেকে 7 বা 0 থেকে 5 বা একটা সিকোয়েন্স দিয়ে দিতে পারে যে এমন একটা কাউন্টার ডিজাইন করো যেটা 0, 3, 5, 7 এই প্যাটার্নটা কাউন্ট করবে, এই প্যাটার্নে যাবে। তো এরকম একটা ইয়ে হতে পারে। এটা আপনার জাস্ট ডিপেন্ড করে আপনার মানে কি সিকোয়েন্স দিচ্ছে ওটার উপর ডিপেন্ড করে। এখন আপনার বেসিক্যালি আপনি যদি একটা পারেন, একটা ডিজাইন পারেন, তাহলে আপনি সবগুলো ডিজাইন পারবেন, এটাতে কোনো অসুবিধা নেই। জাস্ট একটা ডিজাইন পারলে ওই বাকিগুলো পারবেন। আচ্ছা এখন যে কোয়েশ্চেন আমাদের আমরা কনসিডার করছি আমরা ওটাতে ফেরত আসি দেখি। এখানে আপনি কি বলছেন 0 থেকে 7 কাউন্টার ডিজাইন করতে পারছেন, আমরা কি দেখলাম যে একটা সার্কিট যেখানে আমরা প্রত্যেকটা ক্লক পালস দিলে চেঞ্জ করে স্টেট চেঞ্জ করে করে একবার 0 থেকে 7 পর্যন্ত যাবে, এটা একটা 0 থেকে 7 কাউন্টার। এখন আপনার কথা হলো যে এটা এই সার্কিটটা যখন আপনার 7 রিচ করবে তখন কি হবে, এই 7 রিচ করার পরে যদি আমি আরো একটা ক্লক পালস দিই তখন এটা কোন স্টেটে যাবে, একজন একটু গেস করেন তো। আবার জিরোতে চলে যায়। হ্যাঁ, এটা আপনার এখানে আপনার দুইটা আউটকাম হতে পারে। আবার আবার যখন একটা ক্লক পালস দেওয়া হবে তখন আপনার সার্কিটটা এমন ভাবে ডিজাইন করতে পারেন যে 7 এর পর নেক্সট ক্লক পালস এটা আবার 0-তে চলে যাবে, অথবা একটা ইয়ে করতে পারেন যে আমার এই ক্লকটা রিসেট হয়ে যাবে, রিসেট হয়ে যাবে। তো এটা আপনার ডিপেন্ড করে আপনার কোশ্চেনে যা বলা থাকে। মনে করেন আপনার এখানে ডিজাইন রিকোয়ারমেন্ট দেওয়া আছে যে একটা 0 to 7 কাউন্টার ডিজাইন করতে হবে যেটা আপনার 7 এর পর আবার 0-তে ব্যাক করবে, অথবা 7 রিচ করার পর এটা আপনার রিসেট হয়ে যাবে। এরকম আপনার বিভিন্ন ধরনের ইয়ে দেওয়া থাকে। সো এখানে আমরা কনসিডার করবো যে আমার কাউন্টারটা 0 থেকে 7 পর্যন্ত কাউন্ট করার পরে এটা আবার 0-তে ব্যাক করবে। সো কোশ্চেনটা কি সবাই বুঝতে পারছেন আপনাদের অ্যাকচুয়ালি ডিজাইন করতে কি বলা হয়েছে, কি চাওয়া হয়েছে? জি স্যার, জি স্যার। আচ্ছা এখন দেখেন আপনাদের ডিজাইন করার স্টেপ গুলোর মধ্যে ফার্স্ট স্টেপ কি ছিল, কালকে মনে আছে ফার্স্ট স্টেপ কি ছিল?
যে স্লাইডটা ছিল স্টেট টেবিল। লিস্টেড ডায়াগ্রাম। স্টেট ডায়াগ্রাম। আপনার কোয়েশ্চেনে যখন আপনার একটা প্রবলেম দেওয়া থাকে তখন আপনার দুই ভাবে দেওয়া থাকে। একটা হলো আপনার কোয়েশ্চেনটা কথায় লিখেছে, যেমন এই মাত্র আমি বললাম যে একটা 0 to 7 কাউন্টার ডিজাইন করো, সেই কাউন্টারটা 7 এর পরে আবার 1 এর 0-তে ব্যাক করবে, আর 7 এর পর 0-তে ব্যাক করবে। তো এই কাউন্টারটা ডিজাইন করবে টি ফ্লিপ ফ্লপ বা ডি ফ্লিপ ফ্লপ, যেটা যে কোনোটা ফ্লিপ ফ্লপ। এটা হলো আমার ভার্বালি বা কথায় আর কি আমি কোশ্চেনে ডিসক্রাইব করতে পারি। যদি আপনার একটা কোয়েশ্চেন কথায় ডিসক্রাইব করে থাকে তখন আপনার ফার্স্টে স্টেট ডায়াগ্রাম থাকতে হবে। স্টেট ডায়াগ্রাম এঁকে তারপরে নেক্সট স্টেপ গুলো আপনার। বাট যদি আপনার ডিজাইন প্রবলেম হয়, কোশ্চেনের মধ্যে স্টেট ডায়াগ্রাম দেওয়া থাকে, তখন আপনার একটু ঝামেলা যেতে হবে। আপনার স্টেট ডায়াগ্রাম দেওয়া আছে, আপনি স্টেট ডায়াগ্রামে সরাসরি স্টেট টেবিল এরপর বাকি স্টেপ গুলো একে হয়ে যেতে পারে। তো এইখানে দেখেন আপনাদের কি হচ্ছে, আপনাদের কোশ্চেনটা আপনাদের কথায় বলা আছে, মানে এটা এখানে স্টেট ডায়াগ্রাম দেওয়া নেই, তো আপনাদের স্টেট ডায়াগ্রাম ড্র করতে হবে। সো নর্মালি যখন আমরা একটা স্টেট ডায়াগ্রাম ড্র করি তখন আমরা কি করি, তখন আমাদের প্রত্যেকটা স্টেট আগে আমরা লিখি, লিখে প্রত্যেকটা স্টেটকে সার্কেল দিয়ে সার্কেল করে দিই। এটা আমার একটা স্টেট বোঝার জন্য আমি ওই কম্বিনেশনটাকে সার্কেল করি। সেইভাবে আমরা সবগুলো সার্কেল করার পরে অ্যারোর মাধ্যমে দেখাই যে কোন স্টেট, মানে কোন স্টেট কোন দিকে যাচ্ছে। সো আমরা দেখবি যে নর্মাল যখন একটা ড্র করি, মানে নর্মাল যখন একটা স্টেট ডায়াগ্রাম ড্র করি, তখন কিন্তু আমার জিনিসটাতে অনেক অ্যারো, মানে সার্টেন একটা ডাইরেকশন ফলো করেন। এটা আপনার একদিকে অ্যারো যায়, উল্টা দিকে অ্যারো যেতে পারে, মানে কোনো ঠিক ঠিকানা নেই। আপনার ডিপেন্ড করে আপনার কোন স্টেট থেকে কোন স্টেটে আপনার মেশিনে যাচ্ছে। তারপর যেমন এই একটা ডায়াগ্রাম দেখেন, এখানে আপনার যতগুলো স্টেট আছে, এখানে আমার প্রত্যেকটা স্টেটের জন্য আমার দুটা করে ইনপুট কনসিডার করতে হচ্ছে। 0 দিলে আমার এটা কোন দিকে যাবে, আর 1 দিলে আমার এটা কোন দিকে যাবে। যদি 0 দেন তাহলে এটা দেখা যাচ্ছে কি আবার এতে ফেরত আসবে, আর যদি 1 দেন তাহলে এই স্টেটটা এ থেকে বিতে চলে যাবে। সো এরকম আপনার যখন স্টেট ডায়াগ্রাম আঁকেন তখন আপনার দুটা ইনপুট কনসিডার করে আঁকতে হচ্ছে। বা যখন আপনি কাউন্টারের স্টেট ডায়াগ্রাম আঁকবেন তখন কিন্তু আপনার ইনপুটের কোনো ঝামেলা নেই, তখন আপনার ইনপুট দিতে হবে। প্রিভিয়াসলি কি হচ্ছে, আমার একটা স্টেট দুইটা ভিন্ন স্টেটে যেতে পারে, 0-এর জন্য একটা, 1 ইনপুটের জন্য একটা। কিন্তু এখন আমার ওই ঝামেলা নেই। কারণ কি, আমি একটা কাউন্টার ডিজাইন করছি, কাউন্টারে আমার একটা স্টেট থেকে নেক্সট স্টেট কোনটা হবে এটা প্রি ডিটারমিন, মানে আমি যেটা আমি সেট করে দিচ্ছি। আমি যখন কাউন্টার করতে মানে ডিজাইন করেছি তখন আমি প্রথম ক্লক বলছিলাম কি বলবো 0, 0 পাওয়ার পর 0 থেকে আমার অলওয়েজ 1 যাবে, 1 এর থেকে অলওয়েজ 2, 2 এর থেকে অলওয়েজ 3, 3 এর থেকে অলওয়েজ 4, এভাবে আস্তে আস্তে আপনার 7 পর্যন্ত যাবে। সো আমার একটার পর আরেকটা স্টেট কিন্তু আমার ফিক্সড, আমরা কিন্তু একটা স্টেট থেকে মাল্টিপল স্টেজে যেতে হচ্ছে না, একটা সিঙ্গেল স্টেজে যেতে হচ্ছে। এর জন্য এই কাউন্টারের যে স্টেট ডায়াগ্রাম গুলো আছে সেগুলো একটু ক্লিন হয় আর ইউনিডাইরেকশনাল। যেমন দেখেন, আমার 0-এর পরে আমার নেক্সট স্টেট কি আমি জানি 1। সো আমি 0 থেকে একটা অ্যারো দিয়ে 1 দেখা দিই, এখানে আমার কোনো ইনপুট আউটপুট লিখতে হবে না, কারণ আমি এখানে কোনো ইনপুট আউটপুট দিচ্ছি না, জাস্ট ক্লক পাস দিচ্ছি। ক্লক পাস পেলে আপনার ফ্লেক্সিবল অ্যাক্টিভেট হবে, আর আমার এই স্টেটটা চেঞ্জ হয়ে এই স্টেটে চলে যাবে। সেই জন্য আমার এখানে কোনো ইনপুট বা আউটপুট আমি আমার লিখতে হচ্ছে না। তারপর দেখেন আমার প্রি ডিটারমেন্ট কি আছে, যে 1-এর থাকা অবস্থায় একটা ক্লক পাস পেলে আমার মেশিনে চলে যাবে 2-তে। সো এটা আমি 1 থেকে 13 দিয়ে 2-তে দেখাই দিলাম। এবার কি 2-তে থাকা অবস্থায় আমার মেশিন কোথায় যাবে, অনলি 3-তে। তো এখানে 3-তে যাবে, 3-তে থাকা অবস্থায় 4-এ, 4-এ থাকা অবস্থায় যাবে 5-এ, 5-এ থাকা অবস্থায় 6, আর লাস্টে 6-এ থাকা অবস্থায় ক্লক পাস পেলে ওটা যাবে আমার লাস্ট স্টেপ ছিল 7। তারপর আমরা যেটা বুঝলাম যে আমার এমন একটা ডিজাইন করতে যে 7-এর পরে যেটা আবার 0-তে ব্যাক আসে। সো আমি কি করলাম, লাস্টে 7 থেকে আবার 13 দিয়ে 0-তে দেখা দিলাম, যে এটা আমার 7-এর পরে ক্রস পেলে 0-তে ব্যাক করলাম। তো স্টেট ডায়াগ্রামটা কিভাবে আপনি আসলে সেটা সবাই তো বুঝতে পারছেন। এটা জি তো স্যার। এটা তো কারো অসুবিধা হওয়ার কথা না। সো এখন একটা জিনিস দেখেন, আমরা এখানে আমার কোনো ইনপুট বা আউটপুট আমার নাই। সো ইনপুট বা আউটপুট যদি না থাকে তাহলে আপনার একটা বড় সুবিধা আছে। সেই সুবিধাটা হলো আপনার স্টেট ডায়াগ্রাম থেকে স্টেট টেবিলটা বানাইতে হবে। স্টেট ডায়াগ্রাম থেকে আপনার স্টেট টেবিল বানাইতে হবে। স্টেট টেবিল না বানায় আপনি সরাসরি সার্কিট এক্সাইটেশন টেবিল, সার্কিট এক্সাইটেশন টেবিলটা আপনি বানাতে পারবেন। সার্কিট এক্সাইটেশন টেবিল কোনটা আপনাদের মনে আছে? একটু আগেই বললাম, সার্কিট এক্সাইটেশন টেবিল থেকে আমরা কি করি? ফ্লিপ ফ্লপে কি ইনপুট আউটপুট হবে ওইটা হ্যাঁ দিবেন। হ্যাঁ,
ফ্লিপ ফ্লপের প্রত্যেকটা ফ্লিপ ফ্লপের আমার ইনপুট কম্বিনেশন সার্কিটের কেমন হবে ওইটা আমরা বের করি। এখন দেখেন আমাদের যখন আগে ইনপুট আর আউটপুট ছিল, মানে নর্মাল একটা সিকোয়েন্সিয়াল সার্কিট কি ইনপুট আউটপুট থাকে না, আমরা 0 আর 1 কনসিডার করি, ওটার জন্য আমার স্টেট টেবিলটা লাগে। বাট এখানে আমার কোনো ইনপুট বা আউটপুট নেই, যার কারণে আমার স্টেট টেবিলটা লাগবে। সো আমরা এখন স্টেট টেবিল বাদ দিয়ে আমরা সরাসরি সার্কিট এক্সপ্রেশন টেবিলে চলে যাবো। সো নর্মালি আমার কি হয়, সার্কিট এক্সপ্রেশন টেবিলে আপনার প্রেজেন্ট স্টেট থাকে, এখানে ইনপুট থাকে, নেক্সট স্টেট থাকে, আউটপুট থাকে, এরপরে ফ্লিপ ফ্লপ ইনপুট থাকে। বাট এখানে আমার ইনপুট আর আউটপুটটা নাই একেবারে। আমার সরাসরি কি আছে, প্রেজেন্ট স্টেট, নেক্সট স্টেট আর ফ্লিপ ফ্লপ ইনপুট। তো দেখেন আমার প্রেজেন্ট স্টেট গুলো আমরা এখানে লিখে ফেলি। আমার যে প্রেজেন্ট স্টেট গুলো আছে টোটাল কয়টা, 7টা না 8টা না, 0 থেকে 7 পর্যন্ত। 0 থেকে 7 পর্যন্ত আপনাদের প্রথম এই 8টা প্রেজেন্ট স্টেট লিখে ফেলতে হবে। সো এগুলো লিখে ফেললে এরপর আপনার লিখতে হবে যে একটা স্টেট থেকে আমরা নেক্সট কোন স্টেটে যাবো। তো আমরা কি ঠিক করছি যে আমার প্রেজেন্ট স্টেট যখন 0 থাকবে তখন আমার নেক্সট স্টেট কোনটা হবে, 0 0 1 না? তো কি মানে 0 0 0 যখন থাকবে তখন আমার নেক্সট স্টেট অলওয়েজ 0 0 1। এই স্টেট থেকে এই স্টেট ছাড়া অন্য কোনো স্টেট যেতে পারবে। সো আমি আমার 0 0 0 করার পর আমার নেক্সট স্টেট 0 0 1 লিখে দেবো। তারপর দেখো এরপরে কি 0 0 1, 0 0 1 এর নেক্সট স্টেট সবসময় করতে হবে 0 1 0, মানে কি 2। সো এখানে 0 1 0 লিখে দেওয়া হবে। তো এখানে আপনার এই 0 1 0টা এখানে লিখে দেওয়া হবে। তারপর দেখো আপনি 0 0 1 0 নেক্সট স্টেট কি 0 1 1। তো এখানে আপনার এই 0 1 1 লিখে দেওয়া হবে। এইভাবে আপনার প্রত্যেকটা নেক্সট স্টেট কি হবে ওটা আমরা স্টেট ডায়াগ্রাম থেকে দেখে আমাদের সার্কিট এক্সপ্রেশন টেবিলে বসাই দেবো। লাস্টলি দেখেন আমার যখন 1 1 1 আসছে তখন কি হচ্ছে, এটা আবার 0 তে রিভার্ট করছে। তো এটা আমি এখানে 0 লিখে দিতে পারি। 1 1 1 আসলে নেক্সট স্টেট হবে আমরা 0। সবাই কি বুঝতে পারছেন যে এই এক্সপ্রেশন টেবিলে এই কলামটি কিভাবে ফিল আপ হয়েছে, এই দুটো কলাম? জি জি স্যার। স্যার। ওকে, এখন দেখেন আপনাদের কি ওই টি ফ্লিপ ফ্লপের এক্সপ্রেশন টেবিলটা মনে আছে? টি জি ফ্লিপ স্যার। ফ্লপের এক্সপ্রেশন টেবিল কি ছিল, ই অফ টি, স্যার সেম থাকলে 0 থাকে আর ডিফারেন্ট থাকলে 1। টি অফ টি প্লাস 1, আর এখানে আবার আউটপুট। সো 0 0 1 1 0 1 0 1। সো আমার যে প্রেজেন্ট স্টেট 0 হয় নেক্সট স্টেট 0 হয়, আমার টি ফ্লিপ ফ্লপের ইনপুট কি হইতে হবে 0, মানে আউটপুট নো চেঞ্জ। প্রেজেন্ট স্টেট 0 নেক্সট স্টেট 1, স্টেট চেঞ্জ হচ্ছে। তো কি হবে আমার এখানে 1 দিতে হবে। 1 দিলে কি হবে আমার আউটপুটটা টগল হয়ে 0 থেকে 1 চলে যাবে। আবার দেখেন কি আছে 1 0। সো 1 থেকে 0 আছে বা চেঞ্জ হচ্ছে, চেঞ্জ হলে আমার একটা ইনপুট 1 হবে। 1 হলে আউটপুটটা টগল করবে। লাস্টলি আমার কি আছে 1 আর 1, নো চেঞ্জ হচ্ছে না। সো আউটপুট 0 থাকবে, যেটা আমার নো চেঞ্জ ইন্ডিকেট। এখন দেখেন এখানে আপনার 3টা ফ্লিপ ফ্লপ কনসিডার করা হয়েছে। এখানে আপনার 3টা ফ্লিপ ফ্লপ কনসিডার করা হয়েছে। ফ্লিপ ফ্লপ গুলো কি এখানে একটু বুঝতে হয়তো একটু সমস্যা হচ্ছে। এই প্রথমটা হলো A0, এরপরটা A1, এরপরটা A2। A0, A1 আর A2, এই 3টা ফ্লিপ ফ্লপের 3টা ইনপুট আছে, এগুলো আমরা এখানে টি ফ্লিপ ফ্লপ কনসিডার করছি। তো এই টি A0 ফ্লিপ ফ্লপের ইনপুট হলো TA0, A1 এরটা হলো TA1, A2 টা হলো TA2। এই তিনটার জন্য আমার 3টা ফ্লিপ ফ্লপ। সো এখন দেখেন আমরা এখন এই যে এই এটা আছে ফ্লিপ ফ্লপের ইনপুট গুলো আছে, এই টেবিলটা আছে ফিল আপ করবো। তো প্রথমে আমি দেখি আমার A0 প্রেজেন্ট স্টেট 0, নেক্সট স্টেট 1, মানে কি আমার চেঞ্জ হচ্ছে। চেঞ্জ হলে আমার টি এর ইনপুট কি হবে 1। 1। 1 কেন হচ্ছে, আমার এই আউটপুটটাকে টগল করতে হবে। এরপর এখানে দেখেন A1 0 আসছে, এখানেও A1 0 নেক্সট স্টেটে, প্রেজেন্ট স্টেটে A2 0, নেক্সট স্টেটে A2 0, মানে কি নো চেঞ্জ। নো চেঞ্জ মানে কি 0। তারপর এটা দেখ বা তারপরের রোতে আপনার A0 আছে 1, বাট নেক্সট স্টেটে A0 0 হয়ে গেছে, মানে কি আমার 1 থেকে 0-তে টগল করতে হবে। আর টি ফ্লিপ ফ্লপে কি আমরা যদি আউটপুট চেঞ্জ করতে চাই তাহলে আমাদের এখানে 1 দিতে হবে। এরপর আপনার A1 আর A2, এখানে A1 সরি A10, আবার নেক্সট স্টেটে A1 আপনার
ওয়ান হয়ে গেছে, তার মানে কি জিরো থেকে ওয়ানে চেঞ্জ হয়েছে, তো আমার এখানে আবার টগল হয়েছে, তো আমার ওয়ান দিতে হবে। লাস্টে কি এটুর ভ্যালু কি জিরো আছে, জিরোই থাকবে, তো এখানে জিরো। এই যে এইভাবে এই ফ্লিপ ফ্লপের অ্যাক্সিলেশন টেবিলটা ইউজ করে আপনারা এই ইয়েটা, এই কলাম তিনটা ফিল আপ করে ফেলবেন। ফিল আপ করতে পারবেন না? জি স্যার। বেসিক্যালি আপনার কিন্তু এখানে ডিজাইন শেষ, এখন জাস্ট আপনার এটা কেএমএফ এ বসাইতে হবে, কেএমএফ বসে সার্কিট রাখতে হবে। জাস্ট আপনি কি করুন, আপনাকে বলা হয়েছে একটা কাউন্টার ডিজাইন করতে 0 থেকে 7 পর্যন্ত, যেটা কাউন্ট শেষে আপনি জিরোতে ফিরে আসবেন। তো তখন আপনি কি করছেন, এখানে জাস্ট একটা ওই স্টেট ডায়াগ্রাম আসছে, স্টেট ডায়াগ্রাম থেকে আপনি অ্যাক্সেলেরেশন টেবিলে সরাসরি লিখে দিচ্ছেন, যেই টেবিল আপনি ইনপুট আউটপুট ঝামেলা নেই। সো আপনি স্টেট টেবিল বাদ দিয়ে সার্কিট অ্যাক্সেলেরেশন টেবিল পাবেন। অ্যাক্সেলেরেশন টেবিল কিভাবে আসলে আপনি করতে পারবেন, সবগুলা স্টেট লিখছেন, আপনার যে আটটা স্টেট আছে সেগুলো লিখছেন, তারপর প্রত্যেকটা স্টেট থেকে আপনি কোন স্টেটে নিতে চান সে লিখে দিচ্ছেন। তাতে কি জিরোতে থাকা অবস্থায় ক্লক পাস করে আপনি নিতে চান ওয়ান, সো আপনি এখানে এই ওয়ানটা নেক্সট হিসেবে লিখে দিচ্ছেন। এভাবে আপনি সবগুলো নেক্সট স্টেট লিখে জাস্ট আপনার এই ফ্লিপ ফ্লপ গুলো আউটপুটটার আপনার চেঞ্জ গুলো অনুসারে ইনপুটে আপনার যে ইয়েটা লাগবে সেটা আপনি এখানে অ্যাক্সেলেরেশন টেবিল থেকে ফিল আপ করে দিচ্ছেন। শেষ। তারপরে আসেন লাস্ট পার্ট, যেটা এখান থেকে আমরা এই এই ইয়েটা নিয়ে যাই, টেবিল থেকে এখন আপনার কি করতে হবে, কেএমএম, কেএমএম কয়টা হচ্ছে, তিনটা। বিশেষ কিছুর জন্য তিনটা ফ্লিপ ফ্লপের জন্য, তিনটা ফ্লিপ ফ্লপ কি, টি এ 0, টি এ 1 আর টি এ 2, এই তিনটার জন্য আপনার এই তিনটা ফ্লিপ ফ্লপ, এই তিনটা ফ্লিপ ফ্লপের জন্য আপনার তিনটা কেএমএম। তো দেখেন কেএমএম গুলোতে আপনি কিভাবে এই ভ্যালু বসাবেন। প্রথমে আপনি আসলে টি এর জন্য, আমরা ধরি আবার টি এ 0 এর জন্য, তো প্রথমে ধরি আমরা এটা নাম্বার এই, আচ্ছা না, এটা হলো টি এ 2। তো প্রথমে আমরা আসি এই যে এটা টি এ 2টাকে আমরা কেএমএম বসাই। তো এখানে দেখেন আপনার কয়টাই আছে, কয়টা বিট আছে, তিনটা না? তো তিন বিটের জন্য কি আমাদের একটা 8, মানে 8 ধরে একটা কেএমএফ হবে। সো এখানে টি এ 2, আর এখানে দেখেন কি আছে, A2 A1 A0। সো এখানে কি A2 দিলাম, যেহেতু আমার এখানে এক বিট আর এদিকে আমার দুই বিট আছে, সো এখানে A1 আর A0। তারপর দেখেন টি এ আমার কোথায় কোথায় ওয়ান আছে, এখানে একটা, এখানে একটা, এটা আছে কোথায় আপনার 0 1 1। সো এখানে আমার 0 1 1, এখানে আমি একটা ওয়ান দিলাম, তারপর 1 1 1 1 1 1। এই জায়গাতে আমি একটা ওয়ান দেবো। তো এখন যদি আমি এটা সার্কেল করি, তাহলে আমার ইকুয়েশনে কি আসতেছে, এই বরাবর তো আমি কিছু কমন নিতে পারতেছি, এখানে আমার 1 1 আছে। তো আমার এখানে আমার এই 1 1 এর জন্য আমার কি আসবে, টি এ 2 ইজ ইকুয়াল টু A1 A0, বেসিক্যালি এই ইকুয়েশন। এইভাবে আপনি জাস্ট টি এ 1 আর টি এ 0 কে কেএমএফ বসাবেন, কেএমএফ থেকে আপনি ইকুয়েশন দুটা পেয়ে যাবেন। সবাই কি ইকুয়েশন পর্যন্ত বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, ইকুয়েশনের পরে আপনার লাস্ট কাজ হলো সার্কিটটা ড্র করা। ড্র করবেন কিভাবে, আপনার প্রথমে তিনটা আমার এই ইয়েতে আমার কয়টা ফ্লিপ ফ্লপ লাগছে, তিনটা। সো তিনটা স্টেজের জন্য আমি তিনটা ফ্লিপ ফ্লপ আপনাকে ড্র করে ফেলবো। তো এখানে তিনটা ফ্লিপ ফ্লপ ড্র করা আছে। সো এখানে আমার লেফট সাইড রাইট সাইড থেকে আমার ইয়ে করা হচ্ছে, এটা হলো A0 ফ্লিপ ফ্লপ, এটা A1 ফ্লিপ ফ্লপ, আর এটা হলো আপনার A2 ফ্লিপ ফ্লপ, এই তিনটা ফ্লিপ ফ্লপ। এখন দেখেন আপনার ইনপুটের কম্বিনেশন সার্কিট কি কি ছিল। প্রথমে আপনি দেখেন টি এ 0, টি এ 0 ইজ ইকুয়াল টু 1, মানে এই A0 ফ্লিপ ফ্লপটার ইনপুট যেটা কি টি এ 0, সেটা ইজ ইকুয়াল টু 1 দিত। তো আপনি জাস্ট একটা ইনপুট লাইন টেনে এখানে 1 লিখে দেবেন, তার মানে কি এটা কনস্ট্যান্ট ভ্যালু সবসময় 1 থাকে। তারপর সেকেন্ডে দেখেন আপনার কি এ 1 ফ্লিপ ফ্লপের ইনপুট কি, টি এ 1 সমান সমান কি পাইছি আমরা A0। তখন কি করব, এই টি এর সাথে এই A0 একটা কানেকশন করে দিতে হবে, যেটা এখানে করা হয়েছে। এটা হলো আমার একটু ইমপ্লিমেন্ট হয়ে গেল। লাস্টে দেখেন আপনার যে এ টু ফ্লিপ ফ্লপের ইনপুট টি এ 2, এই টি এ 2 আপনার কি হবে, A1 A0।
মানে আমার A1 H2টাকে অ্যাড করতে হবে, তারপর এটাকে ক্রিয়েট করতে হবে। যদি A1 একটা কানেকশন রেখে দিলাম, A0 কানেকশনটা এক্সটেন্ড করে একটা অ্যান্ড গেটে দিয়ে দিলাম, এরপর অ্যান্ড গেটটা এই করে দিয়ে দিলাম, শেষ। আমার কিন্তু তিনটা এই ফ্লিপ ফ্লপ আছে, সবগুলো ইনপুটে যে কম্বিনেশন সার্কিট লাগে, কম্বিনেশন লজিক লাগে, সেটা আমি দিয়ে দিচ্ছি। লাস্টে আপনি যেটা করতে হবে ক্লক পালস, এই প্রত্যেকটা ফ্লিপ ফ্লপসটাকে কমন ক্লক পালস দিতে হবে। এই জিনিসটা কিন্তু আপনার খেয়াল রাখতে হবে, ক্লক পালসটা যেন মিস না যায়। সবাই কি এই এক্সাম্পলটা বুঝতে পারছেন কিভাবে একটা কাউন্টার ডিজাইন করবে? জি স্যার, বুঝতে পারছি। এখন যদি আপনাদের মনে একটা ডিসি কাউন্টার ডিজাইন করে পারবেন কি, অথবা একটা এক্সএস 3 কাউন্টার ডিজাইন করে, বলেন তো একজন প্রসেসটা কিরকম হবে? স্যার এক্সএস 3 যদি বলি তাহলে হচ্ছে এক্সএস 3 এর বাইনারি ভ্যালুটা কনভার্ট করব, মানে 3 বিটেরই হবে। এখন যেগুলো আনইউজড সেগুলো হচ্ছে স্যার ওই যে আগের মতো করে করব, ওই যে আনইউজড এখানে দিয়ে। আপনার আপনার কাউন্টারের ক্ষেত্রে আপনার আনলিস্টেড থাকবে না, কাউন্টারে তো স্যার এই আপনার। যে যদি 0, 3, 5, 7 এগুলো যদি প্যাটার্ন বানাতে বলে তাহলে তো আনইউজড থাকতেছে, যেমন 1 তারপর হ্যাঁ হ্যাঁ হচ্ছে 4। হ্যাঁ হ্যাঁ, ওই ক্ষেত্রে এক্সিকিউটিভ, ওই ক্ষেত্রে আপনার যদি বলা থাকে ও যে আচ্ছা স্যার, তাহলে তো এক্সএস 3 তো হচ্ছে মানে একদম একটার পর একটা, তাহলে তো আনইউজড হ্যাঁ থাকবে না। এক্সএস থ্রি বুঝছি বিসিডি স্যার। এগুলো একটা করে এগুলো তখন আনলিস্টেড থাকে। বাট যদি হুম আপনার হুম 1, 3, 5, 7 এরকম করে একটা স্টেট বলা হয়, তখন আপনার মাঝে মাঝে আনলিস্টেড থাকে। সবাইকে এই জিনিসটা খেয়াল করতে পারছেন, এটা কিন্তু একটা অনেক ভালো একটা পয়েন্ট ধরছে, যে যদি আপনি একটা কাউন্টার ডিজাইন করতে বলে যেখানে আপনার কাউন্টার সিকোয়েন্সটা মানে কন্টিনিউয়াস না, দেখুন 1, 2, 3, 4 এরকম মাঝখানে আপনার গ্যাপ আছে, 1, 3, 6, 7, 10 এরকম একটা গ্যাপ থাকে, তখন আপনার মাঝে মাঝে যে স্টেটগুলো থাকবে সেগুলো কিন্তু আপনার আনস্টেট থাকবে। সেগুলো আপনার কোশ্চেনে যদি বলা থাকে যে আপনার আনস্টেট কনসিডার করে এরকম একটা সিকোয়েন্স একটা কাউন্টার ড্র করেন, তখন আপনার ওই আনস্টেট গুলোকে আপনি ডিজাইন ইনক্লুড করতে হবে, তখন কিন্তু আপনি একটু ডিজাইনটা একটু কমপ্লেক্স হবে। তো এই জিনিসটা সময় মাথায় রাখবেন। আচ্ছা, এখন আপনাদের এই ইয়েতে আর একটা এক্সাম্পল আছে, সেটা হলো গিয়ে আপনার ওই সিকোয়েন্স ডিটেক্টর। আপনাদের কি এখন 5 মিনিট ব্রেক লাগবে? অনেকক্ষণ বোধহয় ইয়ে করতেছেন একসাথে, এক নাগারে। জি স্যার, দেখলাম। আচ্ছা তাহলে আহ, আপনার 10 মিনিট ব্রেক নেন। ব্রেক নিয়ে এই 10টা 10 বাজে 10টা 20-এর মধ্যে সবাই আবার আহ, এখানে অ্যাভেলেবল থাকবেন আর কি। তো আমি 10টা 20-এ আবার স্টার্ট করতেছি।
আচ্ছা, সবাই আছেন? তো রেসপন্স করবেন, আমাকে শোনা যাচ্ছে কিনা? একটু রেসপন্স করবেন, আমাকে শোনা যাচ্ছে কিনা? 10 মিনিট তো হয়ে গেছে আপনাদের ব্যাক করার কথা। জি স্যার। জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে আহ, আজকের যে লাস্ট টপিকটা সেটা স্টার্ট করে দিই। তো যে আরেকটা যে প্রবলেম ছিল, মেইন প্রবলেম, সেটা হলো আপনার প্যাটার্ন ডিটেক্টর। আপনাদেরকে বলা হতে পারে যে আপনি একটা প্যাটার্ন ডিটেক্টর বানান, যেটা এরকম এখানে যেমন বলা আছে 1101 এই সিকোয়েন্সটাকে খুঁজে বের করবে। মনে করেন এখানে একটা সার্কিট আছে বা একটা মেশিন আছে, সেই মেশিনে আপনি একটা বিট স্ট্রিম ইনপুট দিচ্ছেন। ওই ইনপুটটা আমরা ওখানে এরকম 0101 001 0 এরকম আপনার র্যান্ডম একটার পর একটা একটা বিট স্ট্রিমার, এটা আপনি এখানে ইনপুট দিচ্ছেন। যখন আপনি মেশিনটাতে এই বিটটা ইনপুট দিবেন, সে করবে কি, তার ইন্টারনাল সার্কিট অনুসারে এই বিট গুলাকে দেখবে। তারপর যখন এই বিট গুলোর মধ্যে যখন সে 1101 এর সিকোয়েন্সটা খুঁজে পাবে, তখন আপনাকে একটা সার্টেন একটা ইনফর্ম মানে আপনাকে ইনফর্ম করবে আর কি। তো এটা হলো বেসিক্যালি একটা সিকোয়েন্স ডিটেক্টর বা প্যাটার্ন ডিটেক্টর, আর আপনাদেরকে এটা ডিজাইন করতে বলা হয়েছে। তো এখানে দেখেন এই ইয়েতে, এই কোয়েশ্চেন একটা 3টা সেন্টেন্স আছে। ডিজাইন দ্য স্টেট ডায়াগ্রাম অফ আ 1101 সিকোয়েন্স ডিটেক্টর। সো আপনাকে এই 1101 যে সিকোয়েন্স ডিটেক্টর, এইটার একটা স্টেট ডায়াগ্রাম ডিজাইন করতে হবে। দেখেন, এখানে আপনার বলা আছে শুধুমাত্র স্টেট ডায়াগ্রাম। যদি আপনার স্টেট ডায়াগ্রাম বলা হয়, তাহলে স্টেট ডায়াগ্রাম ডিজাইন করবে। এর থেকে বেশি কিছু ডিজাইন করা লাগবে না। যদি আপনার স্টেট ডায়াগ্রাম ডিজাইন করতে পারেন, আপনি স্টেট টেবিল লিখে দিচ্ছেন বা পুরো সার্কিটটাই বানায় ফেলছেন, এতে আপনি কোনো লাভ হবে না, বেশি লাভ পাবেন না। আপনার যতটুকু যতটুকু ইয়ে থাকবে ওইটুকু আপনার করতে হবে। তো মনে করেন আপনার মানে এই জন্য আপনার কোশ্চেন খেয়াল করে পাবেন, আপনার মনে হতে পারে যে কোশ্চেনের নাম্বার তো অনেক বড়। যদি খালি স্টেট ডায়াগ্রাম দেওয়া হয়, তাহলে আপনার নাম্বারটা এভাবে অ্যাডজাস্ট করে দেওয়া হবে। তো কোশ্চেনটা হলে খেয়াল রাখবেন। আচ্ছা, দেখেন, তারপর সেন্টেন্স কি আছে। আমরা আমাদের বলছে ডিজাইন দ্য স্টেট ডায়াগ্রাম অফ আ 1101 সিকোয়েন্স ডিটেক্টর। তারপর বলা হয়েছে দ্য আউটপুট অফ দ্য সার্কিট শুড গো টু 1 when the target sequence is reached। মানে এই যে আমার যে মেশিনটা আছে, সেই মেশিনটাতে আমরা যখন আহ, একটা বিট স্ট্রিম দিব, মেশিনটা বিট স্ট্রিমের মধ্যে 1101 এই সিকোয়েন্সটা খুঁজবে। যখন সেই সিকোয়েন্সটা পাবে, তখন সে আমাকে আউটপুটে 1 দিবে। বুঝতে পারছেন সেকেন্ড লাইনটা? জি স্যার। এখন দেখেন লাস্ট লাইনে কি বলা আছে, কনসিডার ওভারল্যাপিং অফ দ্য সিকোয়েন্স। ওভারল্যাপিং বলতে কি বোঝা হয়েছে? মনে করেন আপনি মেশিনে ইনপুট দিচ্ছেন, প্রথমে একটা 1 দিলেন, এরপর একটা 1 দিলেন, এরপর একটা 0 দিলেন, এরপর একটা 1 দিলেন। তো কি, মেশিনটা আপনার একটা সিকোয়েন্সটা একবার পেয়ে গেল না? তার মানে কি, সে তাকে আপনাকে আউটপুটে 1 দিবে। এখন একটা জিনিস দেখেন, এই সিকোয়েন্স মনে করেন আপনি ইনপুট দিলেন, তারপরে আপনি আবার একটা 1 দিলেন, তারপরে আপনি একটা 0 দিলেন, তারপরে আবার একটা 1 দিলেন। এখন দেখেন, যদি আমি এখান থেকে স্টার্ট করি, তাইলে কি আবার আমি সিকোয়েন্সটা পেয়ে গেছি না? আবার সিকোয়েন্সটা পেয়ে গেছি না? তো জি বেসিক্যালি কি হবে, এই সেকেন্ড যে সিকোয়েন্স পেলাম, এর জন্য আমাকে মেশিনটা আবার 1 দিবে। এখানে আপনাকে কনসিডার ওভারল্যাপিং বলতে এই জিনিসটাকে কনসিডার করতে বলা হয়েছে। যদি আপনার বলা হয় এই কথাটা মেশিন করা না থাকে, তাহলে আপনার জিনিসটা ডিজাইনটা এক্সটেন্ড করতে যে মেশিনটা 1101 ডিটেক্ট করবে, ডিটেক্ট করে আমাকে 1 দিবে। তারপরে আমাকে এটা আবার 1101 যখন ডিটেক্ট করবে, তখন আবার 1 দিবে। সো তখন আর কি দেখা গেছে কি আমার এখানে একটা 1 আর কি এক্সট্রা লাগতেছে সিভিল ডিটেক্ট করার জন্য। আর এখানে আমার কি, এই 1টা ওভারল্যাপ হচ্ছে, সামনের পার্টের জন্য পিছের পার্টের জন্য এটা ওভারল্যাপ হচ্ছে। তো এই ওভারল্যাপিং এর ইয়েটা কনসেপ্টটা বুঝতে পারছেন আপনারা? জি স্যার। বেসিক্যালি আপনাদের একটা সিকিউরিটি ডিরেক্টর এর স্টেট ডায়াগ্রাম ডিজাইন করতে হবে, যেটা আপনি সিকিউরিটি ডিটেক্ট করবে। যখন সে সিকিউরিটি ডিটেক্ট করবে, তখন সে আউটপুটে 1 দিবে। আর এটা মানে এটা বেসিক একটা কোশ্চেন। আর একটা জিনিস দেওয়া হয়েছে, বলা হয়েছে সেই আপনার সিকোয়েন্সটা
ওভারল্যাপিং আপনি কনসিডার করতে পারেন। তার মানে কি? আপনার 1101 দেওয়ার পরে 1101 দেওয়ার পরে যদি আবার 1 দেন, আবার 0 দেন, আবার 1 দেন, তাহলে কি হলো? এই একবার সিকোয়েন্স ডিটেক্ট হলো, এরপর এখানে আবার সিকোয়েন্স ডিটেক্ট, মানে কি আপনি দুইবার 1 পাবেন। ডিজাইনটা যেন এই প্রিন্সিপালটা ফলো করে। তো এখন আসেন ডিজাইনটা দেখি। আপনারা এখানে মনে করেন এখানে কয়টা সিকোয়েন্স, মানে কয়টা ইয়ে দ্বারা ডিটেক্ট করতে হবে সিকোয়েন্স? চারটা না? চারটা সিকোয়েন্স ডিটেক্ট করার জন্য আপনার কয়টা স্টেপ লাগবে বলুন তো? চারটা সিকোয়েন্স ডিটেক্ট করার জন্য আপনার কয়টা স্টেপ লাগবে? তো দুইটা। দুইটা কেন স্টেপ লাগবে? একটু ভেবে চিন্তে আমার বলেন। স্যার, আপনার চারটা স্টেপ, মানে চারটা সিকোয়েন্স ডিটেক্ট আটটা। করতে হবে। আটটা? আটটা? জি স্যার, তাহলে না 16। না না, আটটা না। 16। চারটা সিকোয়েন্স ডিটেক্ট করার জন্য আপনার চারটাই স্টেপ লাগবে। জিনিসটা একটু দেখেন তাহলে বুঝবেন। দেখেন, মনে করেন আপনার ফার্স্ট স্টেট হলো একটা ডব্লিউ। আমরা এখানে কোনো স্টেটের অ্যাসাইনমেন্ট করবো না, আমরা জাস্ট একটা অ্যালফাবেটিক্যালি স্টেট গুলো ধরে নেব। তো ফার্স্ট স্টেটটা মনে করেন আপনার ডব্লিউ। সো মনে করেন এই ডব্লিউ স্টেটে থাকা অবস্থায় যদি আপনি ইনপুটে 1 দেন, আপনার সিকোয়েন্সটা কি? সিকোয়েন্সের ফার্স্ট বিট কি? আমার এখানে 1 না? তো ডব্লিউ এখানে থাকা অবস্থায় আপনি মনে করেন 1 ইনপুট দিলেন। তো এই 1 ইনপুট দিলে আমার ডব্লিউটা আমার নেক্সট স্টেটে চলে যাবে মনে করি। সেটা হলো আমার এক্স স্টেট। যখন আমার ডব্লিউ থেকে স্টেটটা এক্স এ যাবে তখন আমার শর্তটা কি? আমার ইনপুটে 1 পাওয়া লাগবে। আর এই অবস্থায় আমার আউটপুট কি হবে একটু একটু বলেন তো? এখানে আমার আউটপুটটা কি হতে পারে? কোশ্চেনটা একবার দেখেন। আপনার বলা আছে যে the output circuit should go to 1 when the target sequence is reached। মানে আমার আউটপুটটা, এই সার্কিট আউটপুটটা তখনই শুধুমাত্র 1 হবে যখন আমার সার্কিটটা একবার 1101 এই সিকোয়েন্সে ডিটেক্ট করবে। এখানে আমার সার্কিটটা কি শুধু একটা 1 ইনপুট পাইছে। তো তাহলে তো 0 হবে। হ্যাঁ, 0 হবে। তার মানে সে এখানে পুরো সিকোয়েন্সটা ডিটেক্ট করে না, সো আউটপুটটা আমার 0ই থাকবে। সো এটা হলো আমার ফার্স্ট 1টা গেল। তারপরে আমার কি আছে? আরেকটা 1। মনে করেন এক্স এর পরে আমি এক্স এ থাকা অবস্থায় যদি আমি আরেকটা 1 দিই, তাহলে আমার এটা নেক্সট স্টেটে চলে যাবে। নেক্সট স্টেটটা কি? ধরলাম ওয়াই। এটা আমার পরের স্টেটটা। সেই অবস্থায় আমার আউটপুট কি হবে একটু বলেন তো? 0। আবারও 0 হবে। তার কারণ কি? আমার আউটপুট শুধুমাত্র 1 হবে যখন আমি ফুল সিকোয়েন্স ডিটেক্ট করবো। এখন পর্যন্ত আমি কি কি ডিটেক্ট করছি? 1 আর 1, দুটা 1। আচ্ছা, তো এখন আসেন এরপরে আমার কি আছে? 0। তো মনে করেন এখন আমি ওয়াই এ থাকা অবস্থায় 0 ইনপুট দিলাম। ওয়াই এ থাকা অবস্থায় 0 ইনপুট দিলে মনে করি আমার মেশিনে চলে যাবে জেড স্টেটে। এ হইলো আমার 0। তো এখানে আউটপুট কি হবে? এখানে আউটপুট কি হবে বলেন তো? এখানেও 0 হবে। এখানেও 0 হবে। আপনার বেসিক্যালি এই সিকোয়েন্সটা যত পর্যন্ত আসবে না আউটপুট সবসময় 0 থাকবে। এখন দেখেন, আমার কিন্তু আমার সিকোয়েন্সের 3টা বিট হয়ে গেছে। আমার কি একটা কি বাকি আছে? একটা বিট, সেটা হলো এই 1টা। তো মনে করেন এখন আমি জেরে থাকা অবস্থায় ইনপুট 1 দিলাম। এখানে আমি 1 দিলাম। তাইলে আমার এটা কি করবে? অন্য একটা স্টেটে যাবে। সেই স্টেটটা কি হবে এটা আমরা পরে দেখতেছি, বাট এখন বলুন আগে আউটপুটটা কি হবে? 1 হবে। 1 হবে। কারণ কি? আমার এই 1101 এই সিকোয়েন্সটা একবার ডিটেকশন হয়ে গেছে, সো আমার এখন আউটপুটটা 1 হয়ে যাবে। এখন দেখেন, আহ, এই একটু সবাই বুঝছেন তো বেসিক্যালি এই ইয়াটা কিভাবে আসলো, স্টেট গুলো আমি কিভাবে ধরছি বা কিভাবে আসলো একটা করে একটা? আর কোনো প্রবলেম আছে নিয়ে? আচ্ছা ঠিক আছে। তো এখন আমরা, কারো কোনো প্রবলেম না থাকলে আমরা নেক্সট স্টেপে যাই। এখন দেখেন, আমাদের কিন্তু একবার সিকোয়েন্সটা ডিটেক্ট হয়ে গেছে। এখন এই সবগুলি কিন্তু একটার থেকে আউটপুট একটাতে গেছে, বাট জেড এর আউটপুটটা কই যাবে? জেড থেকে আমার স্টেট, জেড এর পর আমার নেক্সট স্টেট কোনটা হবে? দেখেন, আমার এখানে একটা কথা বলা আছে, সেটা হলো কনসিডার ওভারল্যাপিং। এখন আমার দেখতে হবে যে জেড থেকে আমার কোন জায়গায় কোন স্টেটে নিলে আমার ওভারল্যাপিং এর এই প্রিন্সিপালটা ফুলফিল হবে। সো দেখেন, আমার এখানে জেড পর্যন্ত আসার জন্য আমার কি কি করতে হয়েছে? জেড পর্যন্ত আসার জন্য আমার একবার 1 ইনপুট দিতে হয়েছে, তারপর আবার 1 ইনপুট দিতে হয়েছে, তারপর একবার 0 দিতে হয়েছে, তারপর আরেকবার 1 ইনপুট দিতে হয়েছে। এটার পরে আমি সিকোয়েন্সটা পাইছি।
এখন আমরা কনসিডার করি যদি ওভারল্যাপিং হয় তখন কি হবে। মনে করেন আমি এই ইনপুট গুলো দিলাম, তারপর আমি আরো একটা ওয়ান দিলাম, তারপরে আমি আবার একটা জিরো দিলাম, তারপর আমি আবার একটা ওয়ান দিলাম। তো এর মানে কি, আমার এই জেড জেড জেডে যাওয়ার জন্য আমার মানে জেড থেকে নেক্সট স্টেটে যাওয়ার জন্য আমি এই ইনপুটটা কনসিডার করছি। সো এখন এরপরে আমার নেক্সট ইনপুট কি হবে, যদি আমি ওভারল্যাপিং কনসিডার করি তাহলে নেক্সট ইনপুটটা কি হবে, ওয়ান না। এখন দেখেন, আমি যদি ধরেন জেড থেকে ওটা নিয়ে আমি ওয়াই এ দিয়ে দিলাম, তাহলে আমি দেখি আমার এটা কিভাবে কাজ করে। ফার্স্টে আমি একটা ইনপুট দিলাম ওয়ান, ওয়ানের জন্য আমার কি হলো ডব্লিউ থেকে এক্স এ আসলো, তারপরে আমি আরেকটা ওয়ান দিলাম, এবার আমার এক্স থেকে ওয়াই আসলো, তারপরে আমি জিরো দিলাম, জিরো দেওয়ার কারণে আমার ওয়াই থেকে জেড এ আসলো, তারপর আমি কি দিলাম ওয়ান, ওয়ান দেওয়ার পরে আমার এখানে আউটপুট পাইলাম আমি ওয়ান। আর কি হলো, এটা আবার ওয়াই এ চলে গেল। এখন দেখেন, ওয়াই থেকে আবার জেড এ কখন যাবে, শুধুমাত্র যখন আপনার ইনপুটটা জিরো হবে। এখন দেখেন, আমি যদি নেক্সট ইনপুট জিরো দিই, তাহলে আমার কি হচ্ছে, ওয়াই থেকে জেড এ যাচ্ছে। তারপরে আবার জেড থেকে আবার ওয়াই কখন যাবে, যখন আমার ইনপুট ওয়ান হবে। So আমি যদি একটা ইনপুট ওয়ান দিই তাহলে এই জেডটা আবার ওয়াই যাবে। So এরকম আপনার এই দুইটা স্টেটের মধ্যে শুধুমাত্র জিরো ওয়ান হবে যখন, তখন এক্সচেঞ্জ হবে। সো আলটিমেটলি আপনার কি মানে কি মনে হচ্ছে, মানে এটা যদি আমার এই জেডটাকে আমি যদি ওয়াই কানেক্ট করি, তাহলে কি আমি আর ভবিষ্যতে কি আমি আর এই ওয়ান ওয়ান জিরোটা ক্রিয়েট করতে পারবো, এটা কি ডিরেক্ট সম্ভব হবে? তো ডিসকাস করেন যে আমি যে ওয়াইটাকে আমি জেডটাকে প্রথমে আমি ওয়াই কানেক্ট করে দিচ্ছি, কানেক্ট আমি চেক করতেছি যদি আমি ওয়াই কানেক্ট করি তাহলে কি আমি ওই ওভারল্যাপিং কনসিডার করে সিকোয়েন্সটা ডিটেক্ট করতে পারবো। সো আমি দেখলাম যে যখন আমি ওয়াই কানেক্ট করি, ওয়াই কানেক্ট করার পরে আমার এই দুটো স্টেটের মধ্যে এক্সচেঞ্জ হবে শুধুমাত্র জিরো আর ওয়ান ইনপুট। সো আমি যখন জিরো আর ওয়ান ইনপুট দিচ্ছি তখন দেখছি যে এই প্যাটার্নটা কখনো আমার এটার মানে এটার সমান হবে না। মানে এই যে জেডটা যদি আমি ওয়াই কানেক্ট করি, তাহলে আমার জাস্ট এরপরে জিরো ওয়ান জিরো এগুলো ডিটেক্ট, এই ওয়ান ওয়ান জিরোটা আমরা ডিটেক্ট হবে। তার মানে কি? এই জেডটা আমার ওয়াই কানেক্ট করা যাবে, এটা আমার একটা ভাইবল অপশন। এখন দেখেন, আমি এটা জেড এ কানেক্ট না করে এটা এক্স এ কানেক্ট করে দিলাম, তাহলে কি দেখেন, এখানে আবার আমরা এই ডায়াগ্রামটা ডায়াগ্রাম দিয়ে একটু ইয়ে করি, তাহলে বুঝে বুঝে যাবে। মনে করেন আপনি ফার্স্ট ইনপুট কি দিলেন ওয়ান, ওয়ান দেওয়ার পরে আপনার ডব্লিউ থেকে এক্স আসে, এক্স এ থাকা অবস্থায় ওয়ান দিলেন, এক্স থেকে ওয়াই এ যাবে, ওয়াই থাকা অবস্থায় জিরো দিলেন, জিরো থেকে জেড যাবে। এখন আপনি কি করলেন, জেড থাকা অবস্থায় ওয়ান দিলেন, এটা জেড থেকে এক্স এ চলে গেল। সো আপনি এটার জন্য একটা আউটপুট পাইলেন আপনার ওয়ান। এখন যখন এটা এক্স এ চলে আসছে, এখন দেখেন এরপর যদি আপনার নেক্সট ইনপুট ওয়ান হবে, তাহলে কি হবে, এক্স থেকে আবার এটা ওয়াই আসবে, ওয়াই থাকা অবস্থায় কি নেক্সট ইনপুট যদি জিরো হয়, তাহলে কি হবে, এটা জেডে চলে যাবে। জেডে থাকা অবস্থায় যে নেক্সট ইনপুট ওয়ান, তাহলে কি হলো, এটা আবার এক্সে চলে আসবে। সো দেখেন, আমার ওয়ান ওয়ান জিরো ওয়ান, আবার এই ওয়ান ওয়ান জিরো, আমার কিন্তু ওভারল্যাপিং ওয়েতে আমি কিন্তু জিনিসটা ডিটেক্ট করতে পারছি। সো আমার কি করতে হবে, জেডটাকে আমার এক্স কানেক্ট করতে হবে। তোমরা বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, কেউ না বুঝতে পারলে বহুদিন কিন্তু। তো এখন কিন্তু আমার ইনিশিয়াল যে ফার্স্ট লুপটা, মানে একবার আমার কিন্তু হয়ে গেছে, মানে আমি জাস্ট ইনিশিয়াল আমার ডিটেকশনের জন্য আমার যে লজিক লাগবে সেটা আমার হয়ে গেছে, আমার এই ওভারল্যাপিং কনসিডার করা হয়ে গেছে। এখন আমার ডায়াগ্রামটা কমপ্লিট করতে হবে। ডায়াগ্রামটা কিন্তু এখনো ইনকমপ্লিট, কেউ কি বলতে পারবেন ডায়াগ্রামটা কেন ইনকমপ্লিট? একদম ট্রাই করেন, একদম ইজি কোশ্চেন, চিন্তা করেন। স্যার ভ্যালু অ্যাসাইন করা নাই। হ্যাঁ, এটাতে স্টেপ অ্যাসাইন করা নাই, বাট ওটার কারণে এটা ইনকমপ্লিট। বাট আরেকটা কারণ আছে, আপনি যদি স্টেপ অ্যাসাইনমেন্ট করেও দেন তারপরেও কিন্তু ডায়াগ্রামটা ইনকমপ্লিট থাকে। কেন, চিন্তা করুন। আচ্ছা, আমরা প্রত্যেকটা স্টেপের জন্য কয়টা করে ইনপুট কনসিডার করি?
একজন একটু বলেন তো, আমরা যখন একটা স্টেট কনসিডার করি, স্টেটের জন্য আমরা কয়টা ইনপুট দেখি? যে কোনো একজন একটু বলেন। একটা স্টেট ডায়াগ্রাম বা স্টেট টেবিল যে কোনো একটি আছে, আমরা যখন একটা স্টেট লিখি, স্টেটের এগেনস্ট আমরা কয়টা ইনপুট? স্যার ইনপুটটা একটাই দিই। ইনপুট একটা, ইনপুট লাইন একটা, বাট প্রত্যেকটা স্টেটের জন্য আমরা দুইটা করে ইনপুট কনসিডার করি না? মনে করেন আপনার আচ্ছা একটা আচ্ছা। স্টেট 0 0 0, তার জন্য কি আমরা একবার 1 ইনপুট কনসিডার করি, একবার 0 ইনপুট কনসিডার করি। তো আমার এখানে দেখেন চারটা স্টেট আছে, চারটা স্টেট থেকে আমি দুইটা করে ইনপুট কনসিডার করছি সবগুলোতে? করি না। ডব্লিউতে আমি খালি দেখছি 1 এর জন্য, ডব্লিউতে 1 ইনপুট দিলে কি হবে দেখছি, 0 ইনপুট দিলে কি হবে এটা কিন্তু আমি বের করি। এখন দেখেন ডব্লিউতে যদি আপনি প্রথমে যদি আপনি 0 ইনপুট দেন, দেখেন মনে করেন আপনি 0 ইনপুট দেন, তাইলে আপনার যদি নেক্সট ইনপুট 1 হয়, তারপরে এরপর ইনপুট 1 হয়, তারপরে আবার 0, তারপরে আবার 1। সো বেসিক্যালি আপনি ফার্স্ট ইনপুট 0 হয়, তারপর থেকে আপনার আবার মানে যদি আপনি মানে শুরু থেকে কাউন্ট করেন না, এই আপনার যে প্যাটার্নটা দেওয়া আছে, যে সিকোয়েন্সে দেওয়া আছে, সেই সিকোয়েন্সে যদি আপনি শুরু থেকে কাউন্ট করা স্টার্ট না করেন, তাহলে কিন্তু আপনি সিকোয়েন্সটা পাবেন না। কিন্তু আপনার আগে যেমন আমরা মনে করেন 1 1 0 1 একটা দেওয়া আছে, আমরা যদি এই 1 থেকে কাউন্ট করা স্টার্ট করি, তারপর যদি একটা 1 0 1 আসে, তাহলে কিন্তু আপনি সিকোয়েন্সটা আবার পেয়ে যেতেছে। বাট এখানে দেখেন জিরোর পরে কিন্তু এরকম কোনো কিছু নাই যেটা আসলে সিকোয়েন্স আপনি পেয়ে যাবেন। আপনার সে আবার শুরু থেকে সে 1 1 0 1 এভাবে আপনার কাউন্ট স্টার্ট করতে হচ্ছে। তো এর জন্য আমরা একটা কাজ করতে পারি, এই ডব্লিউটাকে আমার ডব্লিউ তে রেখে দিই। সো ডব্লিউ যখন আমার ইনপুট 0 হবে, আউটপুট হবে 0 থাকবে, এটা আবার ডব্লিউ তে ব্যাক হবে। সো মনে করেন এবার আপনি ইনপুট দিলেন, আপনি ইনপুট দিলেন 0, 0 থাকলে কি হবে, ডব্লিউটা আবার ডব্লিউ তে ব্যাক করবে, আবার ইনপুট দিলেন 0, ডব্লিউ থেকে ডব্লিউ তে ব্যাক করবে, তারপর দিলেন ইনপুট 1, তখন এটা ডব্লিউ থেকে এক্সে যাবে। বুঝতে পারছেন? এরপর একটু সবাই বুঝতে পারছেন ডব্লিউ থেকে ডব্লিউ তে আবার ডব্লিউ থেকে কেন আনলাম? জি স্যার। আচ্ছা, তারপরে আসুন এক্স এর। এখন দেখেন এক্স এ আমরা কি দেখেছি, এক্স এ ইনপুট 1 দিলে সেটা ওয়াই এ চলে যাবে আর আউটপুটটা 0 থাকবে। এখন দেখেন মনে করেন আপনার এখানে এক্স, প্রথমে আপনি ইনপুট দিলেন হবে কি 1। সো 1 ইনপুট দেওয়াতে আপনার ডব্লিউটা এক্স এ চলে যাবে। এক্স এ চলে যাওয়ার পরে আপনার ইনপুট দিলেন 0। এখন একটা জিনিস দেখেন, 0 যখন আপনি ইনপুট আসবে, তখন আপনার সিকোয়েন্সটা ডিটেক্ট করার জন্য আপনার 1 1 0 1 আবার সেই শুরু থেকে স্টার্ট করতে হতেছে। আপনি কিন্তু এই মাঝখান থেকে কাউন্ট করতে, যেমন আমি একটু আগে যেমন এখানে দেখানো, একবার 1 1 0 পাওয়ার পর আপনি যদি A1 থেকে কাউন্ট করা শুরু করেন, কিন্তু আমি জাস্ট ওভারলেপ করে আবার 1 1 0 আবার পেয়ে যেতে পারি। বাট আপনি প্রথমে 1 দিলেন, 1 1 দেওয়ার কারণে ডবল থেকে এক্স আসলো, তারপর আপনি 0 দিলেন। 0 যদি একবার দিয়ে 0 ইনপুট হয়ে যায়, তখন কিন্তু আপনার নেক্সট হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, কারণ নেক্সট আপনার নেক্সট হয়ে যেতে হলে আপনার ইনপুট 1 লাগবে। এখন 0 যদি হয়, তাহলে আপনার যে মানে যে ইয়েটা হচ্ছে, যে প্যাটার্নটা ক্রিয়েট হচ্ছে, সেটা কিন্তু আপনার এটা কখনোই হবে না। সো আপনার কি করতে হবে, এটা আবার রিসেট করতে হবে, না আবার সে শুরু থেকে স্টার্ট করতে হবে। কারণ 1 0 পর যদি আপনি আবার 1 এই সিকোয়েন্সে শুরু মানে 1 1 0 না, বা এইভাবে স্টার্ট থেকে কাউন্ট না শুরু করেন, তাহলে আপনি সিকোয়েন্সটা পাবেন। সো আপনার কি করতে হবে, এটা রিসেট করে দিতে হবে। রিসেট করা হবে, এটা ইনিশিয়াল স্টেজে চলে চলে নিয়ে আসতে হবে। 0 ইনপুট যখন হবে, আউটপুট 0 থাকবে, আর এটা আমরা ডব্লিউ ব্যাক করবো। এখানে দেখেন এখন যদি আমি ইনপুট, যে কোনো ইনপুট কনসিডার করি, দেখুন মনে করেন প্রথমে আমি 0 দিলাম, 0 দিলে কি হবে, ডব্লিউ ডব্লিউ থাকবে। এরপর আমি আবার 0 দিলাম, ডব্লিউ ডব্লিউ 0 দিলাম, এটা এখানে থাকবে। এরপর মনে করেন 1 দিলাম, তখন আমরা এটা এক্সে যাবো। এক্সে যাওয়ার পর আমি 0 ইনপুট দিলাম, এক্সে যাওয়ার পর 0 ইনপুট দেওয়ার কারণে দেখেন আমার সিকোয়েন্সটা কি হয়েছে, আমার সিকোয়েন্স ছিল 1 1 0। তো এইভাবে কি আমি এই সিকোয়েন্সটা কখনো পাবো? আমি কিন্তু পাবো না। যার কারণে 0 দেওয়ার কারণে এটা আবার রিসেট হয়ে ডব্লিউ চলে যাবে। এখন নেক্সট যখন আবার ইনপুট 1 আসবে, নেক্সট ইনপুট আবার 1 যাবে, তখন এটা আবার এক্সে আসবে। এরপর নেক্সট আবার ইনপুট 0 আসবে, তখন এটা আবার ব্যাক করে ডব্লিউ চলে যাবে। এরপর আবার 1 আসলো, এক্স আসবে, এরপর মনে 1 দেবে, তখন এটা এক্স থেকে নেক্সট স্টেট ওয়াই এ যাবে। তো এখন আসেন আমরা দেখলাম ডব্লিউর জন্য কি হবে, মানে ডব্লিউ দুটো ইনপুটের জন্য কি হবে, 0 আর 1। এক্স এর দুটো ইনপুট 0 আর 1 জন্য কি হবে দেখেন, ওয়াই এর।
So এখন দেখেন আমার একটু আসার জন্য আমার কি করতে হয়েছে, আমার ওয়াই পর্যন্ত আসার জন্য কি করতেছে, প্রথমে আমার একটা ওয়ান ইনপুট দেওয়া লাগছে, ওয়ান ইনপুট দিয়ে আমি ডব্লিউ থেকে এক্স এ গেছি, একটা আবার একটা ওয়ান ইনপুট দিয়ে এক্স থেকে ওয়াই এ গেছি। এখন একটা জিনিস দেখেন, আপনার যদি ওয়াই এ আসার পর আপনি যদি আরো একটা ইনপুট ওয়াই আরেকটা ইনপুট ওয়ান দেন, তারপরেও কিন্তু আপনি সিকোয়েন্সটা আবার পেতে পারেন। আপনি মনে করেন ডব্লিউ থেকে এক্স আসেন, এক্স থেকে ওয়াই গেলেন, এই দুইটা ওয়ান দিয়ে থার্ড আপনি আবার ওয়ান পাইলেন। এখন এই ওয়ানের পর যদি আপনি একটা জিরো পান আর একটা ওয়ান পান, তাহলে কিন্তু আপনার সিকোয়েন্সটা একবার ডিটেক্ট হয়ে যাচ্ছে। মনে করেন আপনি ওয়াই এ আসার পরে একটা না আপনি তিনটা ওয়ান পাইলেন, ওয়াই আসার পরে একবার ওয়ান পাইলেন, এরপর আবার ওয়ান পাইলেন, এরপর আবার অনেকগুলো ওয়ান পাইলেন। যতটাই ওয়ান পান না কেন, আপনার কিন্তু এরপরে জিরো আর ওয়ান পাইলেই আপনার সিকোয়েন্সটা ডিটেক্ট হয়ে যাচ্ছে। তার মানে ওয়াই এ থাকা অবস্থায় যদি ওয়ান আসে, তাহলে আমার ফুল রিসেট করার দরকার নেই। আমি জাস্ট ওয়াই এ জাস্ট যদি থাকি, তাহলে নেক্সট একটা জিরো আর ওয়ান ডিটেক্ট করতে পারলে আমার সিকোয়েন্সটা কমপ্লিট হয়ে যাবে। তো এখানে আমরা কি করবো, একটা এরকম অ্যারো দিয়ে দেখা দিব যে যখন এখানে ওয়ান আসবে তখন এটা ওয়াই এ আবার ব্যাক করবে। সো দেখেন এখন এখন প্রসেসটা কিরকম হয়। মনে করেন আমি একটা ইয়ে ফার্স্ট একটা ইনপুট দিলাম জিরো, জিরো দেওয়ার কারণে আমার এটা ডব্লিউ ডব্লিউ থাকে, যতক্ষণ পর্যন্ত ওয়ান না পাবে এটা ডব্লিউ থেকে সামনে আগাচ্ছে। এরপর আমার, আচ্ছা এটা এভাবে না দিয়ে আগে আমরা একটা একটা বিট স্ট্রিপ এঁকে লিখে নিই একটা, ওখানে জিরো ওয়ান জিরো, এরকম একটা বিট স্ট্রিম মনে করেন আমরা এখানে ইনপুট দিচ্ছি। তো ফার্স্টটা আমি দিলাম জিরো, জিরোর কারণে কি হবে ডব্লিউ ডব্লিউ জিরো থাকবে, এরপর আসলো ওয়ান, ওয়ানের কারণে কি আসবে ডব্লিউ এক্স এ চলে যাবে, এরপর এক্স এর সামনে আবার দিলাম জিরো, জিরোর কারণে এটা ঘুরে আবার ডব্লিউ চলে আসবে, যেখানে আবার ওয়ান দেওয়া হয়েছে আবার ডব্লিউ আসবে। So, আবার এক্স এ আসবে, এক্স আসার পর কেসে জিরো দেওয়া হয়েছে, এটা আবার ব্যাক করবে আবার জিরো। তার মানে কি এটা এখানে সাইকেল ইয়ে করতেছে আবার। এখন দেখেন তারপর কি আসছে ওয়ান, ওয়ান দেওয়াতে ডব্লিউ থেকে এক্স চলে গেছে, এটা আবার ওয়ান দেওয়া হয়েছে, এটা এক্স থেকে ওয়াই আসবে। তারপরে আপনার কি দেওয়া হয়েছে জিরো, তার মানে কি? এটা ওয়াই থেকে জিরো চলে যাবে। এরপর কি হয়েছে ওয়ান, এর মানে কি এটা আবার ব্যাক করে জেড থেকে এখানে চলে আসবে। এখন এইভাবে আমরা মানে মোটামুটি একটা ফাংশনাল একটা ইয়ে পাই গেছি। এখন কথা হলো যে এই ওয়াই এর ব্যাপারটা কি হবে, ওয়াই এর ব্যাপারটা দেখার জন্য আপনার একটা যে জিনিসটা কনসিডার করতে হবে, সেটা হলো মনে করেন আপনি এখান থেকে আসলেন একটু পর্যন্ত আসলেন, মানে আপনি যে এখানে এক্স পর্যন্ত আসছে, এক্স এর মানে ওয়াই পর্যন্ত আসছে, ওয়াই এর আসার পরে আপনি একটা ওয়ান পাইলেন, তাহলে কি হবে এটা এখানে ঘুরে আসবে, আর একটা ওয়ান পাইলেন এখানে ঘুরে আসবে, এটা এখানে থাকবে। মনে করেন আপনি এখানে 100টা ওয়ান পাবেন, তাতে কোনো অসুবিধা নেই, এখানে থাকবে। যখনই আপনি একটা জিরো আর ওয়ান পাবেন, তখন কিন্তু আগের দুটো ওয়ান মিলে আপনার সিকোয়েন্সটা কমপ্লিট হয়ে যাবে। So, আপনার এখানে সিকোয়েন্স রিসেট করতে হচ্ছে না, আপনি এটা ওয়াই ওয়াই রাখতে পারেন, যার কারণে আপনি এখানে এই ইয়েটা দিচ্ছেন। সবাই কি এই ওয়াই এর ইয়েটা বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, এখন লাস্ট আমাদের বাকি আছে জেড। এখন দেখেন জেড এ আমরা কি কনসিডার করছি অলরেডি, ওয়ান এর জন্য কি হবে এটা কনসিডার করে ফেলছি। এখন আমার বাকি আছে জেড জিরো হলে কি হবে। এখন দেখেন আপনি জেড এ আসার জন্য আপনাকে কি করতে হবে, সম্পূর্ণ সিকোয়েন্সটা একবার ডিটেক্ট করতে হবে, মানে ওয়ান ওয়ান জিরো একবার পাইতে হবে। তো ওয়ান ওয়ান জিরো পাওয়ার পর যদি আপনি এখানটা জিরো পান, তারপর আপনি যেই দিয়ে বসুন না কেন, আপনি কি এই সিকোয়েন্সটা অ্যাচিভ করতে পারবেন। ওয়ান ওয়ান জিরো ওয়ান আছে, এখন আমি যদি এখানে আবার প্রথম থেকে আবার সেই ওয়ান ওয়ান থেকে স্টার্ট না করি, তাহলে কি আমি এই সিকোয়েন্সটা পাবো, সিকোয়েন্সটা কিন্তু আর পাবো। সো ওয়ান ওয়ান জিরো ওয়ান একবার আমি পেয়ে ফেললাম, মানে একবার আমার জেডে আসে বসছি, এখন আমার জেডে আসার পরে আমি আবার জিরো পেয়েছি। তো জিরো পাওয়ার পরে আমি কোনোভাবে যে কোনো ভাবে কন্টিনিউ করি না কেন, আমি সিকোয়েন্সটা আবার পাচ্ছি না। আমাকে আবার সেই শুরু থেকে স্টার্ট করতেছে সিকোয়েন্স পাওয়ার জন্য। তার মানে কি? আমার জেডটাকে রিসেট করে দিতে হবে এই ডব্লিউতে, সেটা কি হবে জিরো স্ল্যাশ। এখন দেখেন প্রত্যেকটা স্টেটের জন্য আমি কিন্তু দুটো ইনপুট কনসিডার করে স্টেট ডায়াগ্রাম দেখে ফেলছি। এটা হলো আপনার এই একটা ওয়ান ওয়ান জিরো সিকোয়েন্স ডিরেক্টরের জন্য ফাংশনাল স্টেট ডায়াগ্রাম, যেখানে আপনার ওভারল্যাপিং কনসিডার করা হয়েছে। সবাই কি এই জিনিসটা বুঝতে পারছেন? জি জি স্যার। স্যার, বুঝতে পারছি। এটা আহ, এটা এটা কি একবারে বুঝার কথা না, মানে কি একটু চিন্তার বিষয় আছে তো এটা।
আপনার মনে করেন এখানে তো 1 1 0 1 দেওয়া হয়েছে, মনে করেন আপনাকে বলবো 1 0 1 0 এটা সিকোয়েন্স ড্রপ বা 1 0 0 0 এরকম একটা ড্রপ, এটা যেন একটা স্টেট ডায়াগ্রাম ড্রপ, যে কোনো সিকোয়েন্স দিতে হতে পারে। বলা হতে পারে যে আপনার যে রোল আছে, রোল নাম্বার লাস্ট ডিজিট যেটা সেটা একটা 4 বিট বাইনারি নাম্বারে কনভার্ট করে তারপরে ওটার সিকোয়েন্স ইয়ে করবে। এভাবে আপনি প্রত্যেক ইন্ডিভিজুয়াল একটা প্রশ্ন করতে পারেন। তো এটা ছিল আপনার একটা সিকোয়েন্স ডিটেক্টর। এটা এখন বিষয়, এটা এখন এখন অনেকের ঝামেলা আছে বা মানে কনফিউশন আছে ক্লিয়ার হয়ে। তো আপনারা করবেন কি, এই ডায়াগ্রামটা একবার নিজে আঁকবেন, নিজে এঁকে নিজে এটা মানে ভ্যালু গুলো বসায় বসে দেখবেন যে আমার কোন স্টেট থেকে কোন স্টেটে গেলে আমি প্যাটার্নটা পাবো। এইভাবে একবার করে ট্রাই করবেন, তাহলে দেখবেন যেটা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। তারপরেও যাদের সমস্যা থেকে, যারা মানে বুঝতে পারবেন না বা কোনো একটা প্রবলেম থাকবে, আমাকে নেক্সট ক্লাসে বলবেন, তখন আমি আপনাদের এটা আবার আরেকবার বুঝিয়ে দেবো। এখন আমি জাস্ট এখানে জাস্ট আর অল্প ছোট একটু জিনিস দেখে আমি ক্লাস আজকে শেষ করে দিব। সেটা হলো, মনে করেন আপনাকে বলা হলো যে আপনার শুধু স্টেট ডায়াগ্রাম না, আপনাকে সার্কিটটা ড্র করতে হবে বা স্টেট টেবিলটা বানাইতে হবে। তখন আপনি কি করবেন? তখন দেখেন, আপনার তো স্টেট টেবিলে কিরকম জানেন। এখানে আপনার প্রেজেন্ট স্টেট থাকবে, নেক্সট স্টেট আর আউটপুট। স্টেট টেবিলে আপনার প্রেজেন্ট স্টেটে জাস্ট আপনার যতগুলো স্টেট আছে সবগুলো লিখবেন, তারপরে ওটার জন্য নেক্সট স্টেট কোথায় কোথায় যাচ্ছে এগুলো ইয়ে করবেন। দেখেন, আপনার প্রেজেন্ট স্টেট এখানে আছে, আমার এখানে কয়টা স্টেট আছে? 4টা স্টেট আছে। সো আমি একটা কাজ করি, আমার যে WX Y Z আছে, এই WX Y Z এটার জন্য আমি 4টা ইয়ে অ্যাসাইন করে দিই, 0 0 0 1 1 1 1 0, আমি 4টা স্টেট অ্যাসাইন করে দিই। সো আমার এখানে কি, প্রথমে 4টা স্টেট আমি লিখে দিই, 0 0 0 1 1 1 1 0, আমি 4টা স্টেট, যেখানে এটা 1 0 হবে, লাস্ট একটা 1, আমি 4টা স্টেট অ্যাসাইন করে দিলাম। এখন দেখেন, আমার ফার্স্ট স্টেট ডব্লিউ, ডব্লিউ থেকে আমার যখন ইনপুট 0, X ইনপুট 0, তখন হয়ে গেছে, এটা ডব্লিউ তে ব্যাক করছে। তার মানে কি, X ইকুয়াল ইনপুটের জন্য এটা ডব্লিউ তে থাকে, ডব্লিউ ভ্যালু কত? 0 0। সো এখানে এটা আমি 0 0 লিখে দিই। এই অবস্থায় আমার আউটপুট কত আসতেছে? আউটপুট আমার 0, সো Y = 0। তারপর দেখেন, ডব্লিউ যখন আমি 1 ইনপুট দিচ্ছি তখন এটা আমার এক্স এ যাচ্ছে, এক্স এর ভ্যালু কত? 0 1। আমার এখানে 0 1 হবে। আর এখানে আমার আউটপুট কি হবে? এই টাইমে আমার 0 হবে। তারপরে দেখেন, আবার এক্স এর জন্য কি হবে? এক্স এ যখন আপনার ইনপুট 0 হয় তখন কি ডব্লিউ তে ব্যাক করতেছে, ডব্লিউ ভ্যালু কি? 0 0। এক্স এর ভ্যালু যখন 1, এটা ওয়াই এ চলে যাচ্ছে, ওয়াই এর ভ্যালু কত? 1 0। এই অবস্থায় আমার ইনপুট কি কি? 0 0। সো বেসিক্যালি এইভাবে আপনারা স্টেট টেবিল থেকে স্টেট ডায়াগ্রাম থেকে স্টেট টেবিলটা করে ফেলতে পারবেন। এখন কি বুঝতে পারছেন? মানে ওই থেকে আমরা যে স্টেট ডায়াগ্রামটা করলাম, সেই স্টেট ডায়াগ্রাম থেকে আমি কিভাবে একটা স্টেট টেবিল ফর্ম করতেছি। এই স্টেট টেবিলটা যদি আপনি ফর্ম করতে পারেন, তাহলে এখান থেকে আপনার সার্কিট অ্যাক্সেলারেশন টেবিল, সার্কিট অ্যাক্সেলারেশন টেবিল থেকে আপনার ইকুয়েশন গুলো পেয়ে যাবেন ডিজাইন কমপ্লিট। সো এভাবে আপনার যদি বলা হয় যে একটা সিকোয়েন্স ডিটেক্টর, ফুল সিকোয়েন্স ডিটেক্টর ডিজাইন করবেন সার্কিট পর্যন্ত, তাহলে আপনার স্টেপ গুলো কি কি হবে, এটা বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, সো এই সিকোয়েন্স ডিটেক্টরটা আপনারা দেখবেন, একটু ভালো করে দেখবেন। আর যদি এটা না বুঝতে পারেন তাহলে নেক্সট ক্লাসে অবশ্যই বলবেন, আমি প্রয়োজনে অন্য একটা ইয়েতে আরো সহজ ভাবে যেভাবে পারা যায় বুঝে দিব আপনাকে। বাট এই কোশ্চেনটা আপনারা একটু মানে ফলো করবেন, প্র্যাকটিস করবেন। ঠিক আছে? আচ্ছা, আর কারো কোনো জি। কোয়েশ্চেন আছে আজকে? পুরো ওভারঅল লেকচারের কোনো টপিক বা কোনো প্রিন্সিপাল প্রবলেম বা না বুঝতে পারলে বলো, আমি এখন আবার বুঝে দিচ্ছি। আচ্ছা, কারো কোনো সমস্যা না থাকলে আমি এখন তাহলে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। আচ্ছা, অ্যাটেন্ডেন্স নেওয়ার সময় আপনাদের শুধু চিন্তা করেন যে আপনার কোথাও কোনো কনফিউশন আছে কিনা। আচ্ছা, তো রেসপন্স করেন। রোল নাম্বার 76, 76 কে আছেন? রোল নাম্বার 78। আচ্ছা আচ্ছা, 78। আপনারা কি একটা ল্যাপটপে মানে মাল্টিপল মানুষ ক্লাস করতেছেন নাকি?
জি স্যার, অফিসাররা সবাই ক্লাসে থেকে একটা আইডি দিয়েই ক্লাস করতেছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, 79, 80, 81, 82, 83, 84, roll number 7, roll number 79, 161, Sir, Present, sir. 79 present, sir. 79 present. Okay, Yes, sir. 161, Present, sir. 169, roll number 1, 4, Yes, sir. 9, roll স্যার, number 9. 9 কারেন্ট চলে গেছে তো ওর জন্য মিটিং থেকে ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা, 11, প্রেজেন্ট স্যার 12, ইয়েস স্যার। 13, Present, sir. 14, প্রেজেন্ট স্যার 15, 16, Present, sir. 19, Present, sir. 21, Present, sir. 23, Yes, sir. 25, 30, 31, Yes, sir. 35, Yes, sir. 37, Yes, sir. 38, Present, sir. 42, 42, 43, 42 present. Yes, sir. আচ্ছা, 43, Sir, 43 message this is, sir. আচ্ছা আচ্ছা, 44, Present, sir. 45, Yes, sir. 49, Present, sir. 51, Yes, sir. 53, 53, 56, Yes, sir. 57, Yes, sir. 58, Yes, sir. 60, Yes, sir. 200, Yes, sir. 201, Yes, sir. 2, 202, 202 response পাচ্ছে, 203, Yes, sir. 204, Present, sir. 205, Yes, sir. 300, Yes, sir. 301. আচ্ছা, 202 কি আছেন? Sir, 7, sir. রোল 7, শুধু 7? হ্যাঁ, আপনি Sir, 202 present, sir. 7 প্রেজেন্ট আছে, 202 প্রেজেন্ট। রোল 53 আছেন? 53, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আজকে আপনাদের ক্লাস এই পর্যন্তই। যদি আপনাদের আজকের টপিকগুলোতে কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই নেক্সট ক্লাসে জানাবেন। আর আপনাদের আজকে যেটা দেখালাম সিকোয়েন্স ডিটেক্টর যেটা, সেটা আপনারা একবার অ্যাটলিস্ট ট্রাই করুন, ঠিক আছে? আমি তাহলে মিটিং ক্লোজ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম স্যার।